বাজেটটা কেন প্রয়োজন বা বাজেটিং কেন করতে হবে? একটা রাষ্ট্র তো বাজেট ছাড়াও চলতে পারে। সো কেন প্রয়োজন এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে পরে আলোচনাগুলো বোঝা আমাদের জন্য কিছুটা সহজ হবে। এক নম্বর লক্ষ্য করুন, একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের ডকুমেন্টস, দলিল ইত্যাদি তার প্রয়োজন হয়। বাজেটটা হলো একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধান অর্থনৈতিক দলিল, যে দলিলের উপর বেস করে পুরো বছর সে কিভাবে চলবে, কিভাবে সে তার অর্থ কোথায় খরচ করবে। ভাইয়া এই ফ্যানটা একটু বন্ধ করে দেন কষ্ট করে, একটু গরম লাগলে একটু কষ্ট করে পিছু চলে আসে, বারবার এটা নালে শেক করতে থাকবে। তো অর্থনৈতিকভাবে কিভাবে সে কোথায় কোন অর্থ কত টাকা ব্যয় করবে, কত টাকা ব্যয় করবে না, সার্বিক বিষয় মূলত ডিপেন্ড করে এই অর্থনৈতিক দলিলের উপর, অর্থাৎ বাজেটের উপর। নাম্বার 2 হচ্ছে সরকারের অগ্রাধিকার নির্ধারণের মাধ্যম, কোন খাতে সরকার বেশি পরিমাণ টাকা অ্যালোকেট করবে, কোথায় অ্যালোকেট করবে না, এই বিষয়গুলো সরকার মূলত বাজেট থেকে নির্ধারণ করে। নাম্বার 3, সম্পদ বন্টনের একটা রূপরেখা সে বাজেটের মাধ্যমে তুলে ধরতে পারে। উন্নয়ন এবং কল্যাণের হাতিয়ার স্বাভাবিকভাবেই এই বাজেটকেই মনে করা হয়। সর্বশেষ অর্থনৈতিক ন্যায় বিচার এই বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয় বা বাজেটের মাধ্যমে আপনার নির্ণয় করা হয়। কিভাবে করা হয়, কিভাবে এগুলো হচ্ছে, এটা আমরা ইনশাল্লাহ একে একে বিস্তারিত সামনের দিকে আলোচনা করছি। আসেন, বাজেটটা কি? বাজেটের আমরা 3টা স্তম্ভ দেখতে পাই, ফান্ডামেন্টাল কিছু পিলার্স আছে। দুনিয়ার কোনো কিছুই ফান্ডামেন্টাল পিলার ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক একই রকমভাবে বাজেটের ক্ষেত্রে 3টা ফান্ডামেন্টাল পিলার। এক নম্বর হচ্ছে আয়ের সম্ভাব্য উৎসসমূহকে চিহ্নিত করা, একটা দেশের মাঝে কি কি আয় হতে পারে সেগুলোকে নির্ধারণ। 2 নম্বর হচ্ছে ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ, কোন খাতে কি পরিমাণ ব্যয় করবে, কাকে প্রায়োরিটি দিবে, কাকে ডিসপ্রায়োরিটি দিবে, এই বিষয়টা। আর সর্বশেষ হলে সুশৃঙ্খল আর্থিক একটা পরিকল্পনা করা। এবার আমরা যদি বাজেট কাকে বলে এই 3টা মেরুদণ্ডের দিকে লক্ষ্য করি, একটা হচ্ছে রাজস্ব আয়, এরপর হচ্ছে রাজস্ব ব্যয়, আর 3 নম্বর হচ্ছে কি বলেন, পরিকল্পনা। এক্স্যাক্টলি। আমরা ডান দিকে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, আমরা অফিসিয়ালি বাজেটের সংজ্ঞাগুলো সামনে আবারও দেখাবো ইনশাল্লাহ। আর এই 3 জিনিসের মাধ্যমে বাজেট যে কাজটা করে সেটা হলো পাবলিক ওয়েলফেয়ারকে নিশ্চিত করে, অর্থাৎ জনকল্যাণকে সে নিশ্চিত করে। বাজেটের উদ্দেশ্য, গুরুত্ব মৌলিকভাবে এই 5টা জিনিস লক্ষ্য করেন। 1 নম্বর হচ্ছে অ্যালোকেশন, অর্থাৎ বরাদ্দ, কোথায় কি বরাদ্দ দিবে, কোথায় কতটুকু বরাদ্দ দিবে। 2 নম্বর হচ্ছে বন্টন, দ্যাট মিন দ্য ডিস্ট্রিবিউশন, সম্পদকে কোথায় সে বন্টন করবে, কতটুকু বন্টন করবে। 3 নম্বর স্টেবিলাইজেশন, অর্থাৎ স্থিতিশীলতা। আমার যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারবো না। দেখা যাবে যে এক বছর আমার খুব বেশি খরচ হয়ে গিয়েছে, বা একটা খাতে খুব বেশি খরচ হয়ে গিয়েছে, আরেক খাতে খরচ করার জন্য আমার কাছে কোনো সম্পদ থাকবে না। এরপর হচ্ছে গ্রোথ, দ্য প্রবৃদ্ধি, সম্পদের ক্ষেত্রে কিভাবে সে ডে বাই ডে গ্রোথ করতে পারে। আর সর্বশেষ হচ্ছে ওয়েলফেয়ার, দ্যাট মিন দ্য জনকল্যাণ। এই 5টা জিনিসকে মূলত বাজেট কভার করে। রিচার্ড মাসগ্রেভ, 1910-এ তার জন্ম, 2007-এ তার মৃত্যু। সে অর্থনীতিবিদ ছিল। সে মূলত আধুনিক যে সরকারি অর্থ ব্যবস্থা, যেটাকে মূলত পাবলিক ফাইন্যান্স বলে, এই সরকারি অর্থ ব্যবস্থার 3টি মৌলিক ও অপরিহার্য কাজ আছে। আর রিচার্ড মাসগ্রেভ সে বলেছে এই 3টা অপরিহার্য কাজ মৌলিকভাবে রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। সে 3টা কাজ কি কি? নাম্বার 1 অ্যালোকেশন, কি সবাই একটুখানি বলেন কি? অ্যালোকেশন। নাম্বার 2 হচ্ছে কি? ডিস্ট্রিবিউশন। আর নাম্বার 3 স্টেবিলাইজেশন। তাহলে বাজেট একদিকে অর্থনীতির একটা বড় চালিকা শক্তি, অন্যদিকে সামাজিক ন্যায়কে নিশ্চিত করার জন্য একটা সেতু বন্ধন করে। এবার আমরা চলে যাচ্ছি কাঠামোতে। বাজেটের প্রধান খাতসমূহ, খাতকে আমরা প্রথমত 2টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আয় বা রেভিনিউ, আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ। সো রাজস্ব বা রেভিনিউর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই 1 নম্বর হচ্ছে কর, রাজস্ব, যেটাকে ট্যাক্স রেভিনিউ বলে। দেখুন এখানে 2টা শব্দ আমরা প্রায় সময় শুনবো, একটা হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে ভ্যাট, আরেকটা হলো শুল্ক। এই 3টা জিনিস কাকে বলে আমি আপনাদের বোঝার সুবিধার্থে সামনে একটুখানি বিস্তারিত আকারে জিনিসগুলো নিয়ে এসেছি। নাম্বার 2 হচ্ছে
অকর রাজস্ব অর্থাৎ নন ট্যাক্স রেভিনিউ, যেটা একটা রেভিনিউ বাট এটা নন ট্যাক্স। নন ট্যাক্স বলতে যেমন ট্যাক্সের মাঝে আছে আয়কর, আছে ভ্যাট এবং শুল্ক। এই তিনটার বাদে সরকার নানান ধরনের ফি নেয়। যেমন ফর এক্সাম্পল, আপনি আপনার এই প্রোগ্রামে আসার আগে আপনার বাইকটাকে রাস্তার মাঝে পার্ক করে এসেছেন, কিন্তু হঠাৎ পুলিশ এসে দেখলো যে আপনার বাইক এখানে, পুলিশ ধরে মামলা দিয়ে দিল। তাহলে এই যে একটা ফি, এটা কি ট্যাক্স নিল সরকার আপনার কাছ থেকে? ভ্যাট নিল না, ট্যাক্সও না, ভ্যাটও না, এটা শুল্কও না। শুল্ক বলা হয় কাকে? এক্সপোর্ট এবং ইম্পোর্টের উপরে সরকার যে ট্যাক্সটা আরোপ করে সেটাকে বলা হয় শুল্ক। আর ভ্যাট বলে কাকে? ভ্যাটের মূল অর্থই হলো ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স, ভিএটি, ভ্যাট। এটা একটা অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ, যার ফুল ফর্ম হচ্ছে ভ্যালিউ, আমার সাথে বলেন, ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। অর্থাৎ আপনি একটা সম্পত্তির মাঝে আপনার কাছে যাওয়ার পরে আপনি একটা নতুন করে উপযোগ সৃষ্টি করলেন। ফর এক্সাম্পল, ভাইয়ার নাম কি ভাইয়া? সিফাত ভাইয়া। সিফাত ভাইয়া মনে করেন আজকে 100 টাকার গম উৎপাদন করলো। গম উৎপাদন করে গমটাকে তিনি আরেকজনের কাছে দিয়ে দিল। ভাইয়ার নাম কি? শিহাবুদ্দিন ভাই। শিহাবুদ্দিন ভাই মনে করেন গমটাকে মিলে ভাঙ্গায়। আচ্ছা বলেন, 100 টাকায় শিহাবুদ্দিন ভাই গম কিনে সেটাকে যদি আটাতে রূপান্তর করে, শিহাবুদ্দিন ভাই কি 100 টাকায় বিক্রি করবে? না, উনি কত টাকায় বিক্রি করবে? ফর এক্সাম্পল 120 টাকায় বিক্রি করবে। কেন? কারণ এটার মাঝে তিনি একটা ভ্যালিউকে অ্যাড করেছে নতুন করে। আচ্ছা, ভাইয়ার নাম কি ভাইয়া? আপনার নাম? জি, রাফি ভাইয়া। আচ্ছা দেখুন, রাফি ভাইয়া আবার করে কি, রাফি ভাইয়া এটাকে ওই যে লাইভ হট ব্রেড আছে না, কারণ আমাদের সামনে আছে নুরুজ্জামান, এরকম মনে করেন ওনার একটা বেকারি আছে। সো বেকারিতে ওই আটা দিয়ে তিনি রুটি তৈরি করলেন, রুটিকে বিক্রি করবে। তো রুটিকে উনি 120 টাকায় বিক্রি করবেন? না, উনি এখানে একটা ভ্যালিউ অ্যাড করেছে, মানে একটা মূল্যমানকে যুক্ত করেছে, একটা উপযোগকে সৃষ্টি করেছে, যার ফলে মানুষ তার কাছে ওই 120 টাকার আটাটাকে এখন 150 টাকা দিয়ে কিনতে প্রস্তুত হয়ে যাচ্ছে, রাজি হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা স্তরে স্তরে একটা ভ্যালিউ অ্যাড হচ্ছে, এই জায়গাটাতে আপনার মূলত ভ্যাট আরোপিত হয়। বুঝতে পেরেছেন? আর আয়কর কাকে বলে? আয়কর হচ্ছে, ভাইয়ের নাম কি ভাইয়া? জি, জাহিদুল ইসলাম ভাই। ফর এক্সাম্পল, জাহিদুল ইসলাম ভাই উনি প্রত্যেক মাসে আমরা ধরে নিই 50,000 টাকা স্যালারি পান। আচ্ছা তাহলে বলেন এক বছর ওনার স্যালারি কত হবে? 6 লাখ টাকা। 6 লাখ টাকা না? তাহলে সরকার বলছে যে মিনিমাম যারা আমরা সাধারণ পাবলিক আছি তারা 3,75,000 টাকা পর্যন্ত আমি যা আয় করি এর উপর আমাকে কোনো কি দিতে হয় না, বলেন, ট্যাক্স দিতে হয় না। 3,75,000 টাকা ক্রস করলেই আমাকে কি দিতে হবে? আমাকে ট্যাক্স দিতে হবে। এটার আবার কিছুটা ক্যাটাগরিজ আছে, যেমন নারীদের ক্ষেত্রে, অথবা 65 বছরের ঊর্ধ্ব যে সমস্ত বয়স্ক মানুষরা আছে তারা যেটা কামাই করবে সেটা 3,75,000 না, সেটা আর একটু বেশি, সেটা হলো 4,25,000 টাকা। 4,25,000 টাকা পর্যন্ত নারীর ক্ষেত্রে সেটা কর মুক্ত, এর উপরে গেলে সেটা হলো কর যুক্ত। আবার ঠিক তৃতীয় লিঙ্গ তারা যদি কোনো কিছু কামাই করে সেখানে হলো আপনার 5 লাখ টাকা। ঠিক এভাবে কিছুটা স্তর আছে, স্তর করা হয়েছে। আর এই আয়টা যদি আমরা কোম্পানির ক্ষেত্রে দেখি, কোনো কোম্পানি আয় করে, আয় জেনারেট করে, একটা কোম্পানি 1 টাকা আয় করলেও তাকে কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। তাই ট্যাক্সটা আসে মূলত আয়ের উপর, আর ভ্যাটটা আসে মূলত আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটাকে ক্রয় করছি অথবা যে সার্ভিসটাকে আমরা সেল করছি এটার উপর মূলত ভ্যাটটা আসে। আর অকর কাকে বলে? যেমন একটা বললাম জরিমানা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার ভাই এখন মেডিকেল কলেজে ভর্তি হবে। সো মেডিকেলে ভর্তি হওয়ার জন্য সে বিভিন্ন মেডিকেলের আপনার কি কিনবে? অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের বিভিন্ন কার্ড বা ইত্যাদি সে কিনবে। এটার জন্য সে একটা ফি দিচ্ছে না, বলেন? এই ফিটাও কোথায় যাচ্ছে? রাজস্বতে গিয়ে অ্যাড হচ্ছে। বাকি রাজস্বতে গিয়ে অ্যাড হচ্ছে এটা নন ট্যাক্স রেভিনিউ হিসেবে। কী হিসেবে বলেন? নন ট্যাক্স রেভিনিউ হিসাবে। ঠিক একই রকমভাবে সরকার বিভিন্ন লাভ করে, যেমন বিমান বাংলাদেশ, এটা কি সরকারি নাকি বেসরকারি? সরকারি। সরকারি। আচ্ছা, বাংলাদেশের যে ট্রেন আছে, রেলওয়ে, এই রেলওয়ে এটা কি সরকারি না বেসরকারি? সরকারি। সো সরকার এই ধরনের তার বিভিন্ন সার্ভিস থেকে যে রেভিনিউটা আর্ন করে সেটা আমরা নন ট্যাক্স রেভিনিউর মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে হচ্ছে ঋণ। ঋণ থেকেও সরকার আয় করে। কিভাবে? এটা কোন আলোচনা হয়েছে, আইএমএফের আলোচনা আপনারা বারবার শুনেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের আলোচনা আপনারা শুনেছেন, চায়নার কথা শুনেছেন,
আবার আমাদের এখান থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে আইএসডিবির কথা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কথা। সো ঋণ নিয়ে সরকার একটা রেভিনিউ জেনারেট করে। সর্বশেষ হচ্ছে অনুদান। এই যে আমরা যে বলি সব মাদ্রাসাগুলা লিল্লাহ, তো সরকারও কি বলে না কেন, সরকারও তো কি লিল্লাহ? যদি কওমি মাদ্রাসা অনুদান দিয়ে চলার কারণে লিল্লাহ হয়, সরকারও তো কি লিল্লাহ? এমন কোনো সরকার নাই যারা ডেভেলপিং কান্ট্রি। আপনারা জানেন যে কান্ট্রিকে পুরো পৃথিবীতে 3টা ভাগে বিভক্ত করা হয়। একটাকে বলা হয় ডেভেলপড কান্ট্রি, ইডি, ডেভেলপড মানে তারা উন্নতির একদম উচ্চ শিখরে পৌঁছে গেছে, এরপরে উন্নতির আর কোনো কি নেই, ল্যাডার নেই, সে যে উঠবে এই জন্য আর তার কাছে কোনো মই নেই, সিঁড়ি নেই। আরেকটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, যারা উন্নতির পথে আছে। আমাদের বাংলাদেশ ডেভেলপড কান্ট্রি নাকি ডেভেলপিং কান্ট্রি? ডেভেলপিং কান্ট্রি। এই কথাটাই ফ্যাসিস্ট অনেক মানে বড় গলায় বলতো যে আমরা বাংলাদেশকে ডেভেলপিং কান্ট্রিতে নিয়ে এসেছি। আরেকটা হচ্ছে আন্ডার ডেভেলপিং কান্ট্রি, যারা এখনো ডেভেলপিংয়ের মানে উঠতে পারে নাই। সো এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রি এবং আন্ডার ডেভেলপড কান্ট্রি তারা সবসময় অনুদান থেকে বিশাল একটা টাকাকে জেনারেট করে। যেমন আফ্রিকার যে সমস্ত কান্ট্রিগুলো আছে তারা অনেক সময় অনুদান থেকে বিশাল অঙ্কের টাকা তারা পেয়ে থাকে। ইন দ্য আদার হ্যান্ড, যখন আমি আয় করব, এই আয়টাকে আমার কি করতে হয় আবার বলেন? ব্যয় করতে হয়। অনেক সময় বলে না যে কৃপণ আর কোনো টাকা পায় না কেন? কারণ তার কোনো কি নাই, ব্যয়ের কোনো খাত নাই। তাহলে আয়ের খাতের পাশাপাশি আমাকে ব্যয়ের খাত জেনারেট করতে হয়, অটোমেটিক ব্যয়ের খাত দাঁড়িয়ে যায়। সো 1 নম্বর একটা দেশের ব্যয় খাতের মাঝে আসে পরিচালনা ব্যয়। যেমন সরকারের অসংখ্য ডিপার্টমেন্ট আছে, আপনারা জানেন এক বাংলাদেশ ব্যাংকের ভিতরে ঢুকলে আপনার মাথাটা মানে নড়ে যাবে যে এত এত আপনার ডিপার্টমেন্ট। এই যে আপনারা দেখতেছেন বাংলাদেশ ব্যাংকের এই যে 30 তলা ভবন, এই 30 তলা ভবনেও কি হচ্ছে না, জায়গা হচ্ছে না, যার কারণে পাশে যে বিমার অফিস আছে ওইটা মনে হয় 32 তলা, ওইখানের প্রায় 18 তলা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নেওয়া, ভাড়ায় নেওয়া। বুঝতে পারতেছেন? তাহলে এই যে সকলকে পরিচালনার জন্য ব্যয় করতে হচ্ছে না সরকারের, এটা হলো পরিচালনা ব্যয়। 2 নম্বর উন্নয়ন ব্যয়, যেটাকে আমরা এডিপি বলি, বা আপনি ওই যে আমাদের যে বাজেটের যে ঘোষণাটা পত্র বের হয়েছে যেটা প্রায় আপনার 240 পৃষ্ঠার ব্যাপী, সেখানে আপনি দেখবেন যে এডিপি শব্দটা বলে যায়। এডিপির মানে হলো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কি বলেন সবাই একবার? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ বাৎসরিকভাবে আমরা অবকাঠামোর কি কি উন্নতি করব এই বিষয়গুলো এখানে আলোচনায় আসে। এরপর হচ্ছে ভর্তুকি। ভর্তুকির মাঝে কৃষিতে ভর্তুকি দিতে হয়, বিদ্যুতের খাতে ভর্তুকি দিতে হয়, খাদ্য সহায়তায় বিভিন্ন জায়গায় সরকারকে ভর্তুকি দিতে হয়। আরেকটা হচ্ছে ঋণের সুদ। গত বছর যে পরিমাণ ঋণ সে গ্রহণ করেছিল আইএমএফ থেকে, সেটা সুদ দিবে। সো আমাদের এক্সিস্টিং যে বাজেট ঘোষণা করা হলো, এখানে ঋণের সুদ আদায় করবে কত পার্সেন্ট? বাজেটে 13% চলে যাচ্ছে কেবলমাত্র সুদ আদায় করতেছে না, সুদের মানে আফওয়ান ঋণের কেবলমাত্র সুদটা আদায় করতেছে, ঋণ আদায় করতেছে না। ঋণ তো ওটা পরে, জাস্ট ঋণের বাবদ যেই সুদ আসতেছে। আপনারা জানেন কিনা এই যে বিশ্বে যে যখনই এই ঋণের আপনার সুদের ভয়াবহতা এর আলোচনা এখন উঠে, যখনই কোথাও আপনি শুনবেন সেখানে আপনি একটা রিয়েল টাইম এক্সাম্পল শুনবেন হলো কাদের? শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা দেউলিয়ার পথে চলে গিয়েছে। ইভেন গোটা বিশ্বের মাঝে এই যে জেনজির যে একটা উত্থান, এটা কোত্থেকে হয়েছে? শ্রীলঙ্কা থেকে হয়েছে। সো এই জেনজির উত্থান শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা কেন দেউলিয়া হলো? আপনি যদি একটু ইকোনমিক্যালি অর্থাৎ অর্থনৈতিকভাবে বিশ্লেষণ করতে যান তাহলে আপনার নিজের কাছে এটা স্পষ্ট হবে। এর পেছনে একটা বড় কারণ ছিল, সে চায়না থেকে এবং বিভিন্ন কান্ট্রি থেকে যে পরিমাণ সুদের উপর ঋণ নিয়েছিল ওই সুদটা সে আদায় করতে পারছিল না, যার কারণে এমন হয়েছে অন্যান্য দেশ বলেছে ঠিক আছে তুমি যেহেতু আমাদের সুদ আদায় করতে পারছো না, তাহলে তোমার এয়ারপোর্টটাকে আমার নামে দিয়ে দাও। তখন সেই এয়ারপোর্টটাকে অকশনে উঠাতে বাধ্য হয়েছে, মানে নিলামে উঠাতে বাধ্য হয়েছে, যে আমার গোটা এয়ারপোর্টটাকে কে কত দামে কিনবে। একটা দেশের অবকাঠামোকে বিক্রি করে দেওয়া হচ্ছে কিসের জন্য? কেবলমাত্র আপনার সুদকে আদায় না করতে পারার কারণে। আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন, চীনের দ্য সেকেন্ড লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি, অর্থাৎ এই যে বিল্ডিং অবকাঠামো নির্মাণ করে না, এগুলোকে বলে কনস্ট্রাকশন কোম্পানি, ডেভেলপিং কোম্পানি। সো চীনের সর্ববৃহৎ দ্বিতীয় যে ডেভেলপিং কোম্পানি তাদের নাম হলো এভারগ্রেন, দ্য এভারগ্রেন। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, EVER দিয়ে এরপরে এভারগ্রিন, সরি গ্রেন না এভারগ্রিন। সো এভারগ্রিন এত পরিমাণ সুদের উপরে লোন নিয়েছে,
এই সুদের টাকা আদায় করতে না পারার কারণে করোনার শেষের দিকে এসে 50 লাখ মানুষের ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারে নাই। বুঝতে পারছেন? 50 লক্ষ মানুষের ফ্ল্যাট সে বুঝিয়ে দিতে পারে নাই। ইভেন শুধু এতটুকুই না, এই এভারগ্রেনের সাথে সম্পৃক্ত ছিল তার অনেক হসপিটাল, তার অনেক শিক্ষালয়, বিভিন্ন কার্যক্রম তার ছিল, সব কিছু কলাপস করছে, বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে কেবলমাত্র এই সুদের কারণে। ওদিকে আমরা যাচ্ছি না, কথা লম্বা হয়ে যাবে। এবার আমরা আসি একটুখানি ট্যাক্স নিয়ে বা ভ্যাট নিয়ে আমরা একটুখানি দেখে আসি। যেহেতু সরকারের রাজস্বের আয়ের মাঝে সবচেয়ে বড় দুইটা অংশ হলো কিসের বলেন? একটা হলো ট্যাক্স রেভিনিউ আর একটা হলো নন ট্যাক্স রেভিনিউ। রেভিনিউ মানে কি? আয়। রেভিনিউ মানে কি বলেন? আয়। তো একটা ট্যাক্স থেকে আয় করে আর একটা নন ট্যাক্স থেকে আয় করে। সো আপনারা জানেন যে বাংলাদেশের এই ট্যাক্স নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় এনবিআর। কি বলে বলেন? এনবিআর, অর্থাৎ ন্যাশনাল এনবিআর। ভুল বলতেছি না তো নাকি? হ্যাঁ, ঠিকই তো আছে। এনবিআর অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মানে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড। আসেন, অকর রাজস্ব কাকে বলে এটা আমরা আগে বলে ফেলি, তাহলে করের মধ্যে কি কি আসে এটা আমরা পরে দেখতে পারবো। এর মাঝে আছে বিভিন্ন ধরনের ফিজ, যেমন কোর্টে আপনি ফি দিচ্ছেন, পাসপোর্টের জন্য আপনি ফি দিচ্ছেন না বলেন? পাসপোর্টের বর্তমানে ফি কত? 2400 না 2500 টাকা সামথিং হবে আর কি। হ্যাঁ, একটা ফি দিচ্ছেন আপনি। আচ্ছা, এরপরে মনে করেন যে আপনার একটা গাড়ি আছে বা একটা আপনার হুন্ডা আছে, আপনি এখন ড্রাইভিং লাইসেন্স নিতে হচ্ছে না? ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে মনে করেন যে ফি দিতে হচ্ছে 3000 টাকা। এটা কোথায় চলে যাচ্ছে? সরকারের রেভিনিউতে, রাজস্ব খাতে দিয়ে এটা অ্যাড হচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে ভর্তি ও রেজিস্ট্রেশন ফি। নানান ধরনের ভর্তির ক্ষেত্রে সরকার ফি নিয়ে থাকে। সেটা হতে পারে হসপিটালের আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, আপনি যখন অ্যাডমিট হতে যাচ্ছেন সেক্ষেত্রে, অথবা কোনো ভার্সিটিতে, ফর এক্সাম্পল বুয়েটের জন্য আপনি ট্রাই করছেন, বুয়েটে আপনি ভর্তি হচ্ছেন, সো বুয়েটে ভর্তি হওয়ার সময় আপনাকে একটা ফি দিতে হচ্ছে না? এই সবগুলো সরকারের খাতে চলে যায়। 3 নম্বর জমির রেজিস্ট্রেশন ফি। আপনারা জানেন যে জমি হোক বা ফ্ল্যাট হোক, ফর এক্সাম্পল আপনার নামে গাড়ি ছিল, আপনার গাড়িটা আমি কিনেছি, তাহলে আপনার মালিকানা ওনারশিপটাকে আমার কাছে কি করাতে হয় বলেন? ট্রান্সফার করাতে হয়। তাহলে এখানে একটা বড় অঙ্কের ফি আছে। আচ্ছা, এরপরে যদি আমরা ডান পাশের দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে জরিমানা ও বাজেয়াপ্তকরণ। যেমন ট্রাফিকের জরিমানা, হ্যাঁ, এটাতে যারা বিড়ম্বনার শিকার হয়েছেন তারা খুব ভালো বুঝবেন। ট্রাফিকের জরিমানা বর্তমান সময় কত ভয়ঙ্কর বিষয়। সেদিন আমি হঠাৎ একটা কারণে আমাকে 1000 টাকা ফাইন করেছে। সো আমি বললাম যে আমি এখানে দিয়ে দিই, বলছে না, এটা আমাকে সে কোথায় ঘুরেছে জানেন? ধরছে রামপুরায়, আমাকে এইটার ফি দিতে হয়েছে গিয়ে সেই আপনার পল্টনে গিয়ে। তো পল্টনে গিয়ে আমি খুঁজে পাচ্ছি না, অনেক তালাশ করে পরে গিয়ে খুঁজে পাইছি একটা চিপার ভিতরে, ওইটা নাকি এই জোনের ট্রাফিকের আপনার অফিস। ওইখানে দীর্ঘ সিরিয়াল ধরে, মানে এটা ভোগাচ্ছে আপনাকে এই কারণে সামনে যেন কখনো না হয়। এই যে বিলম্ব ফি। আচ্ছা, এরপরে সম্পত্তি বাজেয়াপ্তকরণ। নানান সময় আপনারা জানেন যে যেমন এই যে এসালম আপনার হাজার হাজার কোটি টাকা কি করেছে বলেন? আত্মসাৎ করেছে, লুটে নিয়ে চলে গিয়েছে, ব্যাংকগুলোকে একদম খোকলা বানাই ফেলছে। এখন সরকার মনে করেন তার বিভিন্ন সম্পত্তিকে বাজেয়াপ্ত করবে। ফর এক্সাম্পল এসালামের নামে কি কি আছে? এসালামের বাস ট্রান্সপোর্টেশন সার্ভিস আছে, তাহলে তার মনে করেন বাস আছে 500 বাস, সরকার সবগুলোকে বাজেয়াপ্ত করে এগুলোকে সরকারের মালিকানায় নিয়ে নিল। বুঝতে পেরেছেন? এটাকে বাজেয়াপ্তকরণ বলে। আচ্ছা, এরপরে হলো লেট পেমেন্ট ফি, বিলম্ব ফি। নানান কারণে আমাদেরকে বিলম্ব ফি দিতে হয়, সো ওইটাও সরকারের খাতে গিয়ে যুক্ত হবে। এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আবার সারিয়ার সম্পর্ক আছে। যেমন লেট পেমেন্ট ফি, এখানে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই যে আমরা এখানে রিবার দাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ রিবার ডিউ টু লাইবিলিটি। তো এইখানে রিবার দাইন হচ্ছে, এখান থেকে কীভাবে বেরোতে, ওই আলোচনা আমি এখন আর যাচ্ছি না। আমি আপনাদেরকে মৌলিকভাবে বাজেটের কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করতে চাচ্ছি, বাজেট কী জিনিস। আচ্ছা, এরপরে আসেন অন্যান্য অকর রাজস্ব, যেমন সরকারি লাভ ও লভ্যাংশ, বিমান, রেলওয়ে, সরকারি ব্যাংক ইত্যাদি ইত্যাদির লভ্যাংশ। আপনারা দেখতে পাচ্ছেন না এখানে নিচে? আচ্ছা, ঋণের উপরে সুদ নেয় সরকার, আবার বিভিন্ন ব্যাংকে ঋণ দিচ্ছে, যেমন বাংলাদেশ ব্যাংক। আপনারা জানেন যে যখনই কোনো ব্যাংকের ক্রাইসিস দেখা দেয়, যেটাকে লিকুইডিটি ক্রাইসিস বলে, অর্থাৎ তারল্য সংকট, ওই তারল্য সংকটের সময় বাংলাদেশ ব্যাংক তাকে সহযোগিতা করে কি দিয়ে? ঋণ দিয়ে। ঋণ কি এমনি দেয়? কিসের উপরে দেয়? ওই সুদের উপরে দেয়। ওই যে পলিসি রেট নিয়ে আলোচনা করেছে, পলিসি রেটের উপর ঠিক করে তারপরে তাকে আপনার একটা ঋণ প্রদান করে। এই ঋণটা কখনো কখনো হতে পারে ওভার দ্য নাইট, হ্যাঁ, বা বিভিন্নভাবে হতে পারে। সো এরপরে আবার টোল বা আপনার বিভিন্ন ধরনের লেভি বলে এগুলাকে, অর্থাৎ
এই যে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, ইত্যাদির জন্য টোল নিচ্ছে সরকার। আচ্ছা, সম্পত্তি থেকে আয়, যেমন বনজ সম্পদ, চিড়িয়াখানা, এটা সরকার একটা সম্পদ না? এখান থেকে সরকার রেভিনিউ জেনারেট করছে না? এই সব কিছু হচ্ছে, এগুলোকে যদি আমরা একটা মুঠা বান্ধি তাহলে এক মুঠের ভিতরে সব চলে আসছে নন ট্যাক্স রেভিনিউ। কি হতে, এটাকে কি বলে বলেন সবাই? একদম উপরে লেখা আছে, বাট এটা কেন জানি দেখাচ্ছে না, এই জন্য আমি এখানে চলে এসেছি। আচ্ছা, রাজস্বের 5টি প্রধান ক্ষেত্র আছে। সরকার যে রাজস্ব আয় করে এর মাঝে দেখেন 1 নম্বরটা হচ্ছে আয়, অর্থাৎ ব্যক্তি যে ইনকাম করে। ইনকামের ক্ষেত্রে আমরা বলেছি যে স্বাভাবিকভাবে 3,75,000 টাকা পর্যন্ত কর মুক্ত, ট্যাক্স মুক্ত। এর অ্যাবাভ দেন, এর উপরে চলে গেলে আপনাকে ট্যাক্স দিতে হয়। নারীর ক্ষেত্রে 4,25,000, এরকম একটা ক্যাটাগরি আছে। তাহলে মানুষের ইনকাম থেকে সরকার একটা কি পায় বলেন? একটা ট্যাক্স নেয়। 2 নম্বর হচ্ছে কনজামশন, অর্থাৎ আমি আপনি এই যে নিচ থেকে একটা ব্রেড কিনতেছি বা একটা রুটি কিনতেছি, এই প্রত্যেকটার পেছনে আমরা কিন্তু কি দিচ্ছি বলেন? ট্যাক্স না, ভ্যাট দিচ্ছি। কি দিচ্ছি? ভ্যাট দিচ্ছি। ট্যাক্সের সম্পর্ক আয়ের সাথে, বলেন সবাই এই কথাটা। ট্যাক্সের সম্পর্ক কার সাথে? আয়ের সাথে। ভ্যাটের সম্পর্ক কার সাথে? পণ্য এবং সেবার সাথে। কিসের সাথে বলেন? পণ্য এবং সেবার সাথে, এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর হচ্ছে বাণিজ্য, ট্রেড। ইকোনমিকের ভাষায় ট্রেড বলা হয়। স্বাভাবিকভাবে আমরা যদি ট্রেড বলি তাহলে তো ট্রেড মানে হলো লেনদেন করা, ক্রয় বিক্রয় করা। তাহলে ফর এক্সাম্পল, একজন আরেকজনের সাথে যে আমরা যে ক্রয় বিক্রয় করতেছি, ভাইয়ার নাম কি ভাইয়া? জি, রায়হানুল ইসলাম। আচ্ছা, আজান তো হয়ে গেল, আমরা আজানের উত্তরটা দেই আর একটুখানি আপনাদের কাছ থেকে একটা মতামত নেই যে আমরা কি নামাজটাকে আর কিছুক্ষণ বিলম্ব করে তারপরে কালেক্ট করে থাকি। এর একটা হচ্ছে কি বলেন? আয় থেকে। আয়ের উপরে কি আরোপ করা হয়? ট্যাক্স আরোপ করা হয়। এরপরে ভোগ। ভোগ মানে হলো কনজামশন। আমরা পণ্য এবং সেবা যেটাই কনজিউম করি না কেন, এর আলটিমেট, অর্থাৎ আমি তো এখন ক্যালকুলেশন দেখাতে পারছি না আপনাদেরকে, তা নাহলে আমি একদম ভেঙে ভেঙে দেখাতাম আপনাদেরকে। যেমন একজন ব্যক্তি, আমরা যেটা উদাহরণ দিয়েছিলাম, সে 100 টাকা দিয়ে একটা গম উৎপাদন করলো। সো এই যে সে গম উৎপাদন করলো, এটার জন্য তাকে কিনতে হয়েছে না কিছু জিনিস? কি কি কিনতে হয়েছে দেখেন? তাকে বীজ কিনতে হয়েছে, সার কিনতে হয়েছে, ইত্যাদি কিনতে হয়েছে না? তো এটার মাঝে একবার ট্যাক্স আপনার একবার একটা অ্যাড হবে। এরপরে গিয়ে আপনার এটা যখন মিলে ভাঙালো, সেটাকে আর একটু বেশি দামে বিক্রি করতেছে, সে একটা আবার কি দিবে? এখানে একটা ভ্যাট দিবে। আবার সর্বশেষ যিনি কিনবেন, যিনি 150 টাকা দিয়ে কিনছেন, আগের সবাই যে যে পরিমাণ ভ্যাট দিয়েছে সবার ভ্যাট অ্যাড হয়ে আবার সে প্রত্যেকেরটাই আবার সে আদায় করবে। ভ্যাটের ক্ষেত্রে মূল বিধানটাই হলো আলটিমেটলি যে এটাকে কনজিউম করে, অর্থাৎ ভোগ করে, তাকে পূর্বের সমস্ত কিছুর ভ্যাট দিয়ে আসতে হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর হচ্ছে বাণিজ্য বা ট্রেড, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা ট্রেড বলতে বুঝিয়ে থাকি আমাদের পরস্পরের মাঝে যে লেনদেন, কিন্তু ইকোনমিকের ভাষায় ট্রেড যখনই শুনবেন আপনি, বা ফাইন্যান্সের ভাষায় ট্রেড যখনই শুনবেন, তখন আপনি বুঝতে হবে যে ট্রেড ফাইন্যান্স মানে হলো আন্তর্জাতিক বাণিজ্য। ট্রেড ফাইন্যান্স মানে কি বলেন? আন্তর্জাতিক বাণিজ্য। ইভেন আপনি ব্যাংকিং সেক্টরে গেলে তারা বলবে যে স্যার আমাদের ট্রেড ফাইন্যান্সে আমরা মুরাবাহা করি, ট্রেড ফাইন্যান্সে আমরা এমআইডি করি, ইত্যাদি ইত্যাদি করি। এই ট্রেড ফাইন্যান্সের মানেই হলো ইম্পোর্ট এবং এক্সপোর্ট, ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে। এখান থেকে সরকার একটা ভ্যাট যুক্ত করে সে একটা রেভিনিউ জেনারেট করে। এরপর হচ্ছে প্রপার্টি, যেমন আপনার একটা ফ্ল্যাট কিনেছেন, সো আপনি যখন ফ্ল্যাটটাকে অন্যের কাছে সেল করতে যাচ্ছেন, এটা রেজিস্ট্রেশনের জন্য তাকে একটা কি দিতে হয়? ফি দিতে হয়। সর্বশেষ হচ্ছে আইনি বিভিন্ন লেনদেন, যেটাকে আমরা লিগ্যাল ট্রানজ্যাকশন বলে থাকি। লিগ্যাল ট্রানজ্যাকশন কাকে বলে? যেমন দলিলকরণের ক্ষেত্রে আপনাকে ফি দিতে হয় না? আবার আপনি স্ট্যাম্প ক্রয় করেন, এই স্ট্যাম্পের একটা টাকা কার কাছে চলে যায় বলেন? সরকারের কাছে চলে যায়। এখানে আমরা যদি এক নজরে এট আ গ্ল্যান্স দেখার চেষ্টা করি, সবার প্রথম হলো উপরে কে আছে? এখানে রাষ্ট্র আছে। এরপরে রাষ্ট্রের আয় করার 3টা ক্ষেত্র। একটা হলো রাজস্ব, যেটাকে রেভিনিউ বলি আমরা, অর্থাৎ রাষ্ট্রের আয় বা প্রাপ্তি যা দিয়ে সরকার তার ব্যয়কে নির্বাহ করবে। 2 নম্বর হচ্ছে এই রাজস্বটাকে, রেভিনিউটাকে সে জেনারেট করে কোত্থেকে? এক কর থেকে করে, আরেকটা হচ্ছে অকর রাজস্ব থেকে করে, অর্থাৎ নন ট্যাক্স রেভিনিউ থেকে করে। এখন এই যে ট্যাক্সের কথা আমরা আলোচনা করলাম, এই ট্যাক্স আবার মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন একটুখানি? 2 ভাগে। কি কি বলেন তো? ডিরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডিরেক্ট ট্যাক্স। একটা প্রত্যক্ষ কর আর একটা হলো কি বলে? পরোক্ষ কর। প্রত্যক্ষ করের মাঝে খালি একটা বিষয় আছে, সেটা কি? আয়, ইনকাম, শুধু ইনকাম আছে।
পরোক্ষ করের মাঝে ভ্যাট আছে, শুল্ক আছে। শুল্ক মানে হলো কাস্টমস ডিউটি। ওই যে আপনি যখনই পোর্ট থেকে আপনার মালকে ছাড়াতে যাবেন তখন আপনাকে একটা ডিউটি দিতে হয়। ডিউটি মানে একটা ফি দিতে হয়, এটাকে বলে কাস্টমস ডিউটি। আচ্ছা, এরপর হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে নির্দিষ্ট কিছু পণ্যের উপরে আমদানি করলে সরকার মোটা অঙ্কের একটা শুল্ককে আরোপ করে, এটাকে বলে সাপ্লিমেন্টারি ডিউটি। আর অকর রাজস্বের মাঝে আছে ফি, ফাইন। ফাইন মানে হলো জরিমানা। এরপর হচ্ছে লভ্যাংশ, বিভিন্ন যেমন রেলওয়ে থেকে লভ্যাংশ করলো, বিমান থেকে করলো। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আয়, ইনকাম ফ্রম দ্য স্টেট ওন দ্য এন্টারপ্রাইজেস, অনেক কিছু আছে এরকম। আয় ভিত্তিক করের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, সাধারণত কত টাকা আপনাকে ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। আপনি যদি একজন সিম্পল পার্সন হয়ে থাকেন তাহলে আপনার আয়ের উপরে কত টাকা আয় করলে 3,75,000 টাকার বেশি আপনি আয় করলে সেটার উপর আপনাকে 30% পর্যন্ত কি দিতে হয় বলেন, আপনাকে ট্যাক্স আদায় করতে হয়। কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির বিভিন্ন সেক্টর আছে না বলেন, মেডিসিন এটা একটা সেক্টর, হ্যাঁ। এরপর হলো আপনার ফ্যাক্টরি, তারা কি করে, তারা বিস্কিট বানায়, এটা একটা সেক্টর। বিভিন্ন ধরনের সেক্টর আছে, সেক্টর ওয়াইজ সেটা 20% থেকে নিয়ে 45% পর্যন্ত তাকে কি দিতে হয় বলেন, তাকে এই ট্যাক্সটা দিতে হয়। বুঝতে পেরেছেন? এখন কোম্পানি যে পণ্যটাকে সে তৈরি করছে এত টাকা ট্যাক্স দিয়ে, ওই ট্যাক্সের টাকা কোথায় ঢুকে, ওই ট্যাক্সের টাকা সে কোথায় ঢুকায়, পণ্যের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ওই পণ্যটাকে কে কিনে, আমি আপনি সাধারণ মানুষ কিনি। আলটিমেটলি আমাদের আপনাদেরকে প্রত্যেককেই এত পার্সেন্ট অতিরিক্ত টাকা দিয়ে তারপরে পণ্যটাকে কনজিউম করতে হচ্ছে, ভোগ করতে হচ্ছে। আচ্ছা, উৎসে কর। উৎসে কর কাকে বলে? এটা হচ্ছে ফর এক্সাম্পল, আপনি সরকারের কোনো একটা খাতে সেখানে একটা কাজ পাওয়ার জন্য আপনি নিলামে, অকশনে অংশগ্রহণ করলেন, যেটাকে বিডিং বলি আমরা। সো বিডিংয়ের মধ্যে ফর এক্সাম্পল, ভাইয়ের নাম কি ভাইয়া? জাহিদুল ইসলাম ভাইয়ের নাম উঠেছে, কথা বুঝতে পারলেন? এখন জাহিদুল ইসলাম ভাইয়ের নাম ওঠার পরে জাহিদুল ইসলাম ভাইকে সরকার সে কাজটা দিয়ে দিল। হতে পারে এটা কোনো রোডের কোনো টেন্ডারের কাজ অথবা অন্য যে কোনো কাজ। এখন জাহিদুল ইসলাম ভাই কাজ করার পরে সরকারের কাছ থেকে সে এখন টাকা পায় হলো ফর এক্সাম্পল 5 কোটি টাকা। কিন্তু সরকার কি করবে, উৎসে কর এর মানেই হলো আয়টা জাহিদুল ইসলাম ভাইয়ের হাতে যাওয়ার আগেই সরকার ওই পরিমাণ টাকা কেটে তারপরে বাকি টাকা জাহিদুল ইসলাম ভাইয়ের হাতে অর্পণ করবে। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় উইথ হোল্ডিং ট্যাক্স। কি বলে এটাকে বলেন? উইথ হোল্ডিং ট্যাক্স। এখন এখানে বিভিন্ন ক্ষেত্র ভেদে আপনার 1% থেকে 30% পর্যন্ত হতে পারে। ফর এক্সাম্পল, যদি 30% হয় তাহলে জাহিদুল ইসলাম ভাইয়ের হাতে যাবে কেবলমাত্র 4,10,000 টাকা। কত যাবে বলেন? 4,10,000। বাকি টাকা সম্পূর্ণটা কেটে সরকার রেখে দেবে। ভ্যাট। ভ্যাট মানে হলো ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স, এটা তো আমরা মাত্রই বলে আসলাম, প্রত্যেকটা পণ্যের উপরে সরকারকে 15% কি দিতে হয়, আপনার ভ্যাট দিতে হয়। সম্পূরক শুল্ক। সম্পূরক মানে হলো সাপ্লিমেন্টারি ডিউটি। এটা পণ্য ভেদে লক্ষ্য করেন 500% পর্যন্ত বৃদ্ধি হইতে পারে। আপনি বুঝতেছেন? 500 কত পার্সেন্ট? এর মানে কি, একটা পণ্যের দাম যদি 1 টাকা হয়, এটার উপর যদি 500% আমি কি আরোপ করি, শুল্ক আরোপ করি, তাহলে এটা কত হয়ে গেছে? 501 টাকা বা 500 টাকা। বুঝতে পারতেছেন? এটা হলো কোন ধরনের পণ্যের ক্ষেত্রে হয়, যেমন বিলাসী পণ্য। বিলাসী পণ্য কি কি আছে, সরকার তখন দেখে যে কোনটাকে বিলাসী পণ্য হিসেবে আমাদের এখানে গণ্য করা যায়। যেমন আপনার সিগারেট, সিগারেটের উপরে 500% পরিমাণ শুল্ক অনেক সময় আরোপ করা হয়। যেমন ওয়াইন, মদ, এগুলোর উপরে এক লম্বা চূড়া আপনার শুল্ক বসানো হয়, যাতে করে মানুষ এগুলো একটু কম কেনে। আমদানি শুল্ক পণ্য ভেদে 25% পর্যন্ত হয়ে থাকে। রপ্তানি শুল্ক, যেটাকে আমরা এক্সপোর্ট ডিউটি বলি, সাধারণত এক্সপোর্ট ডিউটির উপরে বাংলাদেশ কোনো চার্জ করে না বা কোনো ভ্যাট আরোপ করে না। কেন? বাংলাদেশ চায় যে আপনি আরও বেশি পরিমাণ পণ্যকে বাইরের দেশে কি করেন, এক্সপোর্ট করেন। আচ্ছা, নিয়ন্ত্রণমূলক শুল্ক, যেটা 3 থেকে 30% পর্যন্ত হয়, যেটাকে ইংলিশে বলে রেগুলেটরি ডিউটি। এটা নির্দিষ্ট আমদানি পণ্যে স্থানীয় শিল্প সুরক্ষার উদ্দেশ্যে সরকার করে থাকে। অর্থাৎ স্থানীয় মানুষরা যারা আছে তারা যেটা উৎপাদন করছে তারা যেন ডিসকারেজ না হয়ে পড়ে, অর্থাৎ অনুৎসাহিত না হয়ে পড়ে, এই জন্য নির্দিষ্ট কিছু পণ্যের উপরে সরকার লম্বা চূড়া আপনার ভ্যাটকে আরোপ করে।
ভূমি উন্নয়ন কর, নিবন্ধন শুল্ক ও ফি, এটা বিভিন্ন ক্ষেত্রভেদে আপনার কম বেশি হয়ে থাকে। যেমন গ্রামের জমি, সেখানকার ট্যাক্স, সেখানকার ভ্যাট আর ঢাকার একটা জমির ভ্যাট কি এক হবে? এক হবে না। এই জন্য এটা জায়গা ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। স্ট্যাম্পের শুল্ক, আমরা যে স্ট্যাম্প ক্রয় করি এটারও শুল্কটা সরকার মূলত পেয়ে থাকে। এখন কিভাবে বুঝবেন যে কোন কর প্রযোজ্য হবে, কোন কর প্রযোজ্য হবে না? আপনি কত আয় করছেন, যদি আপনার আয়টা 3,75,000-এর কি বেশি হয় তাহলে আপনার আয়কর, আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি কি কিনছেন বা কোন সেবা নিয়েছেন সেটা যদি আপনি দেখেন যে এটা এমন একটা সেবা বা এমন একটা পণ্য যে পণ্যটা মৌলিকভাবে প্রডিউস করা হয়েছে, তৈরি করা হয়েছে বাংলাদেশেই, তাহলে সেটার উপর আপনাকে ভ্যাট দিতে হবে। আপনি বিদেশ থেকে কি এনেছেন সেটার উপর আপনাকে আমদানি শুল্ক দিতে হবে। বিদেশে কি পাঠাচ্ছেন সেটার জন্য রপ্তানি শুল্ক। আপনি কি বিলাসী কোনো পণ্য কিনছেন তাহলে আপনাকে সম্পূরক শুল্ক দিতে হবে। ঠিক একই রকমভাবে আপনারা যদি সামনের দিকে যান, নিয়ন্ত্রণমূলক শুল্ক, উৎসে কর, স্ট্যাম্প শুল্ক, ভূমি উন্নয়ন কর, নিবন্ধনের শুল্ক ইত্যাদি ইত্যাদি। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি যে সরকার কিভাবে আয় করে। আমাদের কাছে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এবার আসেন জাতীয় বাজেটের ক্ষেত্রে। বাজেটের মৌলিকভাবে 3টা শ্রেণী বিভাগ আছে। কয়টা বলেন সবাই? একটু কথা বলবেন, কয়টা আছে? 3টা। এক নম্বর যেটাকে বলা হয় ব্যালেন্সড বাজেট। কি বাজেট বলে বলেন সবাই? ব্যালেন্সড বাজেট। এটাকে বাংলায় বলে সুষম বাজেট। কি বাজেট বলেন? সুষম বাজেট। এর মানে কি? মানে হচ্ছে আমার এই বছর সরকার রাজস্ব থেকে যা আয় করেছে এবং আপনার যে ব্যয় করবে, আয় আর ব্যয় কি হয়ে গেছে বলেন? সমান সমান হয়ে গিয়েছে। না, আমাদের বাংলাদেশে আমরা বর্তমানে 2026-এর যে আমরা বাজেট দেখেছি সেখানে ঘাটতি বাজেট কি পরিমাণ আছে? 2,43,000। একটা হিউজ একটা কি আছে আমাদের এখনো পর্যন্ত? আমাদের এখন পর্যন্ত ঘাটতি রয়ে গিয়েছে। তাহলে আমাদের 2026-এর বাজেটটাকে আমরা কি সুষম বাজেট বলতে পারি? সুষম বাজেট বলতে পারি বলেন? না, বলতে পারি না। 2 নম্বর সারপ্লাস বাজেট। সারপ্লাস বাজেট কাকে বলে? অর্থাৎ রাজস্ব ব্যয়ের চেয়ে আয়ের চেয়ে ব্যয়টা কি হয়ে যাচ্ছে আমাদের? বেশি হয়ে, রাজস্ব ব্যয়ের চেয়ে বেশি, আয় বেশি। হ্যাঁ, উদ্ধৃত বাজেট মানে হলো সারপ্লাস, মানে আমি খরচ করেও কি করতে পারছি না, শেষ করতে পারছি না, আমার অতিরিক্ত রয়ে যাচ্ছে। তাহলে আয় বেশি, ব্যয় হলো কম। আরেকটাকে বলা হয় ডেফিসিট বাজেট, যেটাকে আমরা বাংলায় বলি কি বলেন? ঘাটতি বাজেট। এর মানে হচ্ছে আয়ের চাইতে আমার ব্যয়টা কি হয়ে গেছে বলেন? অনেক বেশি বেড়ে গিয়েছে। বাজেট প্রণয়ন করার জন্য 4টা পদ্ধতি অবলম্বন করে সাধারণত। একটাকে বলা হয় লাইন আইটেম বাজেট, অর্থাৎ কোন খাতে কত খরচ হবে তার একটা সাধারণ তালিকা প্রস্তুত করে একটা বাজেট ঘোষণা করে ফেলা। এটা সবচেয়ে সিম্পল একটা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে পারফরমেন্স বাজেট, অর্থাৎ খরচের হিসাবকে সরাসরি কাজের ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা। 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম বাজেট, নির্দিষ্ট বড় একটা কর্মসূচি বা লক্ষ্যকে সামনে রেখে একটা বরাদ্দ করা হয়। এরপর একটা হচ্ছে জিরো বেসড বাজেট, অর্থাৎ প্রতি বছর পুরানো হিসাব ভুলে প্রতিটি খরচ নতুন করে যুক্তিসঙ্গত প্রমাণ করতে হয়। তারপরে তাকে আপনার আগের কোনো বেজ নেই এখানে, যেটাকে জিরো বেস বাজেট বলা হচ্ছে। এখানে আগের কোনো কি নেই বলেন? কোনো বেজ নেই, বরং প্রত্যেকটা খাতের জন্য নতুন করে আমাকে খরচ ধরে তারপরে আমাকে সামনের দিকে আগাতে হয়। সাধারণত আমাদের বাংলাদেশের বাজেটটাই প্রোগ্রাম বাজেট হয়ে থাকে। আমরা এটাকে আর এক্সটেন্ডেড করতেছি না, সামনে চলে যাচ্ছি। এবার আসেন আমরা অ্যাট আ গ্ল্যান্স সংক্ষিপ্ত রূপে একটু দেখে আসবো যে বাজেটের আসলে উৎপত্তিটা কোত্থেকে হয়েছে, বাজেট কোত্থেকে আসলো, এই শব্দটাই কোত্থেকে আসলো। 1 নম্বর, বাজেট শব্দটা মৌলিকভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, BOUGETTE, এটাকে বলা হয় বুজেট। এই শব্দটা মূলত একটা প্রাচীন ফরাসি একটা শব্দ। এই শব্দটার উচ্চারণটা কি হবে বলেন? বুজেট। এই বুজেট থেকে পরবর্তীতে আস্তে আস্তে আমাদের বাজেট এসেছে। কিভাবে আসলো এই সিকোয়েন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করব। বুজেটের মানে কি? বুজেটের মানে হচ্ছে ফরাসি ভাষায় ছোট চামড়ার থলে, চামড়ার ছোট ছোট ব্যাগ, মানি ব্যাগ হতে পারে, সেটা ছোট থলেকে, চামড়া ছোট থলেকে সাধারণত আপনার বুজেট বলা হতো। এই চামড়ার থলের মাঝে কি করা হতো? অর্থ ও অর্থের বিভিন্ন দলিল, প্রমাণ ইত্যাদিকে সংরক্ষণ করা হতো। এই বুজেট থেকে পরবর্তীতে ইংরেজিতে শব্দটা এসেছে, সেটাকে বলা হয় বাজেট। কি বলে বলেন? বাজেট।
বাজেটের মানে কি? রাষ্ট্রীয় অর্থের একটা বিশাল একটা পরিকল্পনা। তাহলে চামড়ার থলে থেকে বর্তমানে জাতীয় সংসদ পর্যন্ত একটা শব্দ কি আপনার চলে এসেছে। তাহলে একটা শব্দের প্রায় 300 বছরের আমরা অভিযাত্রা দেখতে পাবো। আসেন, রবার্ট ওয়ালপোল, স্যার রবার্ট ওয়ালপোল, শব্দটা বলেন একবার সবাই। স্যার রবার্ট ওয়ালপোল, 1745-এ ওর মৃত্যু, 1675-এ ওর জন্ম। সে কে ছিল আর তাকে আমাদের কেন জানতে হবে? কারণ এই বাজেটের সাথে স্যার রবার্ট ওয়ালপোলের একটা বিশাল সংযোগ আছে। সে সংযোগটা কি? 1725 থেকে নিয়ে 1742 পর্যন্ত গ্রেট ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন হলো এই স্যার রবার্ট ওয়ালপোল। বুঝতে পেরেছেন? কত থেকে কত? 1725 থেকে নিয়ে 1742 পর্যন্ত। এবং বলা হয় গ্রেট ব্রিটেনের কার্যত প্রধানমন্ত্রী, সর্বপ্রথম কার্যত প্রধানমন্ত্রীও ছিলেন এই স্যার রবার্ট ওয়ালপোল। এবার স্যার রবার্ট ওয়ালপোল সারা বছরে কর ও ব্যয়ের বিভিন্ন দাবি তার কাছে মানুষ পাঠাতো, লিখে লিখে পাঠাতো। যেহেতু সে ছিল আপনার অর্থমন্ত্রী, সো তার কাছে বিভিন্ন দাবি আসতো যে অমুক পণ্যের মাঝে খুব বেশি বাজেট, আপনার কর বেশি বেড়ে গিয়েছে, সেটাকে কমানো হোক। তার কাছে যত পরামর্শ আসতো সে ওই টোকেনগুলোকে ওই যে চামড়ার থলে ছিল সেটার মাঝে সে সংরক্ষণ করত। বুঝতে পেরেছেন? সেখান থেকেই সারা বছরের কর ও ব্যয়ের দাবি একটা চামড়ার থলিতে অর্থাৎ বুজেটে সে সংরক্ষণ করতেন। বছর শেষে তিনি যখন পার্লামেন্টে যেতেন, পার্লামেন্টের ওই থলে থেকে বিভিন্ন ধরনের নথিকে তিনি বের করতেন। বুঝতে পেরেছেন? এখান থেকে মূলত ওপেনিং দ্য বাজেট এর জন্ম হয়। বাজেট মানে কি বললাম আমরা? চামড়ার থলে। আর এই চামড়ার থলেটাকে ওপেন করতেন তিনি কবে ওপেন করতেন? যখন তিনি পার্লামেন্টে যেতেন বছর শেষে, এবং ওইখান থেকে একটা একটা করে সে চিরকুটকে বের করতো এবং মানুষের সামনে পড়তো, পড়ে তারপরে সে একটা সিদ্ধান্তকে গ্রহণ করত। সো প্রতি বছর পার্লামেন্টে চামড়ার থলে থেকে রাষ্ট্রের আয় ব্যয়ের নথি বের করে উপস্থাপনের এই প্রক্রিয়াই মূলত ইংরেজিতে একটা প্রবচন আকারে শুরু হয়ে যায়, ওপেনিং দ্য বাজেট। মানে কি? চামড়ার থলেকে খোলা, চামড়ার থলেকে খোলা। এখানে স্যার রবার্ট ওয়ালপোলের একটা ঐতিহাসিক এবং অত্যন্ত আপনার বিতর্কিত একটা বিষয় ছিল, সেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি। কি বলেন? এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটির মানে কি ছিল? মানেটা হচ্ছে, দেখেন, 1733-এ সে একটা পরিকল্পনা করে। পরিকল্পনাটা কেমন ছিল? তার পরিকল্পনা ছিল তামাক এবং মদের বিভিন্ন ধরনের যে পণ্যগুলো মানুষের জন্য ক্ষতিকারক, এই ধরনের পণ্যের চোরাচালান এবং করকে যেন সে বন্ধ করতে পারে। এটার জন্য তিনি একটা পদ্ধতি অবলম্বন করেন। সেটা হচ্ছে বিদেশ থেকে আমদানি পণ্যের উপরে একবারে শুল্ককে আরোপ করা হবে না, বরং এই পণ্যগুলো যখন পোর্ট থেকে গোডাউনে চলে যাবে, গোডাউনের মধ্যে গিয়ে প্রত্যেকটা পণ্য যখন একটা একটা করে মার্কেটে আমার বের হবে, তখন ওই প্রত্যেকটা পণ্যের উপরে আলাদা করে আমার কি বসানো হবে? কর বসানো হবে। এতে করে ব্যবসায়ীরা একটা শঙ্কিত হয়ে পড়ে। সেটা কি? যে কোনো সময় সরকারের বিভিন্ন প্রশাসনিক লোকরা এতটা ইম্পাওয়ার্ড হয়ে যাবে, ক্ষমতা পেয়ে যাবে, যে কোনো সময় তারা যে কারো গোডাউনে গিয়ে কি দিতে পারে? হামলা করতে পারে। এবং এর কারণে তারা আপনার সবাই একযোগে এক্সাইজ ডিউটির উপরে একটা আপনার তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের পরে আপনার তার এই এক্সাইজ যে ডিউটিটা ছিল সেটাকে সে বাতিল করতে বাধ্য হয়। তখন তার যারা বিরোধীরা ছিল, যেমন আমাদের বাংলাদেশে এই যে আপনার জেনজির যে যেই উত্থানটা হয়েছে, এটা কি দিয়ে হয়েছে? আমি কে তুমি কে, রাজাকার দিয়ে হয়েছে না? ঠিক একই রকম ভাবে তার সেখানে এক্সাইজ ডিউটির বিপরীতে তারা সবাই বলতে লাগলো দ্য বাজেট ওপেন্ড, দ্য বাজেট ওপেন্ড। মানে হলো ওই চামড়ার থলে অলরেডি কি হয়ে গিয়েছে? খুলে গিয়েছে, এটাকে আর বন্ধ করার কোনো কি নেই, সুযোগ নেই। তখন থেকে এটাকে ব্যঙ্গাত্মকভাবে মানুষ বলতে শুরু করলো, এবং তখন থেকে মূলত এই বাজেট শব্দটার আমরা বর্তমানে এর বিস্তৃতিটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা দেখবেন যে অনেক সময় পার্লামেন্টে যাওয়ার সময় একটা ব্রিফ কেসকে হাতে করে তারপরে আপনার অর্থমন্ত্রী মূলত পার্লামেন্টে প্রবেশ করে, যেদিন তিনি বাজেটটাকে ঘোষণা করবেন। এই ব্রিফ কেসের সাথে মৌলিকভাবে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে 1800 শতকে ওই যে বুজেটের আমরা আলোচনা করছিলাম, কিন্তু শিল্প বিপ্লবের আগ পর্যন্ত
মানুষের দায় দাবি চিরকুটের পরিমাণ ছিল অনেক কম, কিন্তু 1760-এ অর্থাৎ 1800 শতকে 1760-এর পরে যখন আপনার এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, অর্থাৎ শিল্প বিপ্লব ঘটে, তখন মানুষের পক্ষ থেকে এত বেশি পরিমাণ চিরকুট আসতে লাগলো, ওই বুজেটের মাঝে আর কি হচ্ছিল না, সংকুলান হচ্ছিল না। তখন ওই সময়কার যারা অর্থমন্ত্রী থাকতেন, তারা মানুষের ওই কাগজপত্রগুলোকে সংরক্ষণ করার জন্য একটা বড় একটা ব্রিফকেসকে ওনারা আপনার মেনটেন করতেন, ওইটার মাঝে সব কিছুকে ওনারা রাখতেন। সংকুলান হচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, যাতে করে মানুষ এই বাজেটের মাঝে কি আছে এটাকে আগের থেকে জানতে না পারে। আগের থেকে জানলে মানুষ দেখা যাবে যে এর বিপরীতটা গ্রহণ করে বসবে। দুইটা নীতিকে সামনে রেখে তখন ব্রিফ কেসের ব্যবহারটা মৌলিকভাবে শুরু হয়। কিন্তু আমাদের এই যে বাংলাদেশে দেখেন, আমাদের বাংলাদেশের বাজেটটা কি ঘোষিত হওয়ার পূর্বে গোপন থাকে, নাকি এটাকে নিয়ে আরো ডিসকাশন করা হয়? ডিসকাশন করা হয়, ওপেন ডিসকাশন করা হয়। তাহলে গোপনীয়তার নীতি আমাদের এখন আর নেই। দুই নম্বর হচ্ছে ব্রিফকেসের মাঝে নথিকে কি সংরক্ষণ করে না, কারণ এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে প্রস্তুত করা হয়, ডিপার্টমেন্টের কাছে থাকে। তাহলে কেন এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে অর্থমন্ত্রী কেন ব্রিফকেস নিয়ে হাঁটে? এটা কেবলই মাত্র একটা রিচুয়াল, আর কিছুই না, একটা রেওয়াজ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? কাদের? ওই ব্রিটেনদের একটা রেওয়াজকে মেনটেন করা, এছাড়া আর কিছুই এখন এর মাঝে নেই। আমরা বলেছিলাম যে আপনাদেরকে বাজেটের প্রাতিষ্ঠানিক সংজ্ঞা বলবো। এখানে আপনারা বাজেটের প্রাতিষ্ঠানিক সংজ্ঞাগুলো দেখতে পাচ্ছেন। আমি সবগুলো বলবো না, জাস্ট অক্সফোর্ডেরটাকে আমি স্কিপ করে মাঝেরটাতে চলে আসছি। পল লেরো বুলিও, তিনি ফরাসি একজন অর্থনীতিবিদ ছিলেন। এ যাবৎকাল পর্যন্ত যতজন বাজেটের পরিচিতি উল্লেখ করেছে, এর মাঝে সবচেয়ে সহজ ভাষায় বাজেটকে বুঝিয়েছেন এই পল লেরো বুলিও, যিনি ফরাসি অর্থনীতিবিদ। তিনি বলেছেন, দ্য বাজেট ইজ আ forecast, the statement of the revenues and the expenditures for a specified period। মানে হচ্ছে বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাবের একটা পূর্বাভাসের বিবরণী, একটা ফোরকাস্টিং করা। কেন? এটা আমাদের যে মুফতি ইউসুফ সুলতান সাহেব বলেছেন যে বাজেটে আমরা যেটা করি এটা কি চূড়ান্ত হিসাব? চূড়ান্ত হিসাব বলেন, চূড়ান্ত হিসাব না। চূড়ান্ত হিসাবে গিয়ে তো কি হয়ে যায়, অনেক সময় অনেক বেশি হয়ে যায়, কখন এটা কমে আসতে পারে। যেটা করা হচ্ছে এটাকে একটা ফোরকাস্টিং বলা হয়। ফোরকাস্টিং এর মানে হলো একটা পূর্বাভাস করা হয়। বুঝতে পেরেছেন? এই বাজেটকে আরবিতে বলে আল মুওয়াজানাতুল আম্মা। কি বলেন? আল মুওয়াজানাতুল আম্মা মানে হচ্ছে তুলনা করা। কিসের তুলনা? আয়ের মাঝে এবং ব্যয়ের মাঝে একটা ভারসাম্যপূর্ণ তুলনা করা। এখানে এবার আমরা বাজেটের পূর্ণ ইতিহাসটাকে এক নজরে দেখব। 1689 সনে, তখন 1689 আগ পর্যন্ত মূলত কি খরচ করবে, কোথায় খরচ করবে, এটা সিদ্ধান্ত নিত এককভাবে তখনকার যারা রাজা ছিল, রাজার আমল চলতেছিল, তখন রাজারাই সিদ্ধান্ত নিত কোথায় কি ব্যবহার করবে, কোথায় কি খরচ করবে, একক সিদ্ধান্ত নিত। কিন্তু আপনার এরপরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে গৌরবময় বিপ্লব বলা হয়, অর্থাৎ জেমস, ওর নাম ছিল জেমস, তার স্বেচ্ছাচারিতার কারণে 1688 সালে সংগঠিত হয় এক রক্তপাতহীন বিপ্লব। রক্তপাত হয়নি। তখন অরেঞ্জ রাজবংশীয় উইলিয়াম এবং মেরিকে সিংহাসনে বসায় এবং দ্বিতীয় রাজা জেমসকে পতন ঘটানো হয়। তাকে পতন ঘটিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার যে রেওয়াজ চালু ছিল সেটাকে কি করা হয়? বাতিল করা হয়। এবং তখন থেকে আপনার রাজতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়ে বরং এই রাজস্বকে বা বাজেটটাকে জনগণ নির্ধারণ করবে, বা জনগণের একটা প্রতিনিধি সেটাকে নির্ধারণ করবে, সেভাবে সেটাকে পার্লামেন্টে নিয়ে আসা হয়। বুঝতে পেরেছেন? এই যে দেখেন সংসদীয় নিয়ন্ত্রণ, হ্যাঁ, এই সংসদীয় নিয়ন্ত্রণটা লক্ষ্য করেন। 1689 সালের এটাকে বলা হয় বিল অফ রাইটস অনুযায়ী রাজা পার্লামেন্টের সম্মতি ছাড়া কর আরোপ করতে পারবেন না। এটাই মূলত ছিল আমাদের গৌরবময় একটা বিপ্লব। এটাকে আমরা এখানে বলেছি দ্য বিল অফ রাইটস। এর মানে হচ্ছে রাজা এককভাবে সিদ্ধান্ত নিতে আর পারবেন না পার্লামেন্টের সংসদের সদস্যদের অনুমতি ছাড়া। এরপরে 1733-এ ওই যে আমরা ওয়ালপোলের আলোচনা করেছি, স্যার রবার্ট ওয়ালপোল, সেটা ওপেনিং দ্য বাজেট নাম থেকে মূলত বাজেটের ইতিহাসটা আসে। 1860-এ উপমহাদেশে আমরা যদি উপমহাদেশের ঐতিহ্যটা বা উপমহাদেশের একটা ইতিহাস লক্ষ্য করি,
উপমহাদেশে সর্বপ্রথম 1860 সালের 18 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের, এটাকে বলা হয় হলো আপনার ভিসেরি। ভিসেরি মানে কি, তখনকার আমলে 1958 সাল থেকে নিয়ে 47 সাল পর্যন্ত ব্রিটেন সাম্রাজ্য, শুধু তো বাংলাদেশ না, উপমহাদেশের পুরোটাই কাদের ছিল? ব্রিটেনের অধীনে ছিল না? পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্রিটেনের অধীনে ছিল। সো ব্রিটেনের অধীনে থেকে যে পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে তাকে বলা হতো আপনার ভিসেরিও। এই ভিসেরিও ছিলেন এই উপমহাদেশের, অর্থাৎ ভারতের ভিসেরিও ছিলেন তখনকার আমলে। তার নাম ছিল জেমস উইলসন। জেমস উইলসন সর্বপ্রথম ভারতে আপনার বাজেটকে পেশ করেন। কেন পেশ করেছিলেন? 1857 সালের বিদ্রোহ হয়েছিল, বিশাল একটা বিদ্রোহ, এই ব্রিটেন খেদাও বিদ্রোহ। এরপরে আর্থিক একটা সংকট দেখা দেয়। সে আর্থিক সংকটকে মোকাবেলা করার জন্য, রাজস্বকে আরও সুসংহত করার জন্য মৌলিকভাবে সে এই পদক্ষেপটাকে গ্রহণ করে, বাজেটকে উপস্থাপন করে। তাহলে এই উপমহাদেশের বাজেটের ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই জেমস উইলসন সেই সর্বপ্রথম আপনার বাজেটটাকে উত্থাপন করে। 1947-এ পাকিস্তানের আমলে তখন বাজেট ছিল, বাংলাদেশ তখন পাকিস্তানের আন্ডারে ছিল। 1972 সালে আমাদের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বাজেট আমরা দেখতে পাই কত সালে বলেন? 1972 সালে। আর 2026 সালে আধুনিক ডিজিটাল বাজেট আমাদের সামনে এসেছে। আচ্ছা, আমরা একটু টেনে যাচ্ছি সামনের দিকে। আচ্ছা, এই বাজেটের মাঝে আপনারা একটা কথা বারবার শুনেছেন যে ডেফিসিট বাজেট। এর মানে কি? ঘাটতি বাজেট। এর মানে হলো বাজেটের ক্ষেত্রে এমন করা যায়, তোমার যা আয় আছে চাইতে তুমি কোনটাকে বাড়াতে পারবা? ব্যয়কে বাড়াতে পারবা। এই আয় থেকে ব্যয়কে বাড়ানো এবং ব্যয়কে বাড়ানোর মাধ্যমে রাষ্ট্রের কার্যক্রমকে আরো বৃদ্ধি করা, এই নীতির কায়েল কে ছিল? এই নীতির কায়েল ছিল জন মেইনার্ড কেইনস। কে ছিল বলেন? জন মেইনার্ড কেইনস। সে সর্বপ্রথম এই নীতিকে আবিষ্কার করে এবং বলা হয় কেইনসের সামষ্টিক অর্থনৈতিক তত্ত্ব, যেটাকে কেনজিয়ান ইকোনমিক্স নামেও মানুষ চিনে থাকে, বাজেটের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনে। কি পরিবর্তন? বৈপ্লবিক পরিবর্তন। বাজেট আর নিছক আয় ব্যয়ের হিসাব রক্ষণ থাকে না, তা হয়ে ওঠে অর্থনৈতিক মন্দা মোকাবেলা এবং বাজারে চাহিদা সৃষ্টির একটা প্রধান হাতিয়ার হিসেবে। বাজেট যেভাবে হবে, আগামী একটা বছর অর্থনীতির অবস্থা, অর্থনীতির চাকা সেভাবেই কি আপনার ঘুরতে থাকবে। অথচ বাজেট আগে সিম্পল, বাজেট ছিল কেবলমাত্র রাষ্ট্রের আয়ের এবং ব্যয়ের কি রাখা, কেবল হিসাবটা রাখা, এর মাঝে আর সীমাবদ্ধ ছিল না। এই দেখেন, ওইখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ডেফিসিট বাজেটিং, নিয়ন্ত্রিত ব্যয় বৃদ্ধি ও সরকারি ঋণ নির্ভরতার নতুন যুগের সূচনা করে এই হজরত জন মেইনার্ড কেইনস। বুঝতে পেরেছেন? কেনজিও বিপ্লব বাজেটের নতুন দর্শনকে সে নিয়ে আসে। সেই বাজেটকে কেবল হিসাব রক্ষণের দলিল হিসেবে রাখেনি, বরং এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করেছে, প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে, ইত্যাদি ইত্যাদি সে কাজ করেছে। আচ্ছা, বাজেট ধারণার বৈশ্বিক বিস্তার ব্রিটেন থেকে শুরু হয়, আমরা দেখেছি। এরপরে ইউরোপে ছড়িয়ে পড়ে, এরপরে ইউএসএ ছড়িয়ে পড়ে। ডেভেলপিং কান্ট্রিগুলো তখন এই বাজেটকে আস্তে আস্তে তা গ্রহণ করতে শুরু করে এবং সর্বশেষ মডার্ন ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ কল্যাণ রাষ্ট্রের জন্য মানুষ বাজেট করতে শুরু করে। তাহলে এক দেশের সংসদীয় রীতি ছিল মূলত বাজেটটা, সেটা কোন দেশের? ব্রিটেনের। সেটা আজকে বিশ্বজনীন রাষ্ট্রীয় একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আচ্ছা, উপমহাদেশের সর্বপ্রথম দেখালাম আমরা 1860-এ জেমস উইলসন। এরপরে 1860 থেকে 1947 ব্রিটিশ ভারতের অধীনে বাজেট হয়েছে। 1947 থেকে 1971 পাকিস্তানের পর্ব, 1972 থেকে বাংলাদেশের পর্ব। বাজেট থেকে উন্নত অর্থনীতি, এখান থেকে বাজেট থেকে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল অর্থাৎ অবকাঠামোকে উন্নয়নের দিকে গিয়েছে। ইনভেস্টমেন্ট, কি পরিমাণ আমরা বিনিয়োগ করব, দেশি বিনিয়োগ কি পরিমাণ পাবো, এটাও এখন বাজেটের মাঝে মূলত আলোচনায় আসে। আপনাদেরকে মুফতি আব্দুল্লাহ মাসুদ সাহেব আলোচনার মাঝে মাঝে বলেছিলেন কিন্তু, যেমন বাংলাদেশের বর্তমানে যতগুলো ইকোনমিক্যাল সেক্টর আছে, যেমন ব্যাংকিং, এটা একটা সেক্টর। ঠিক আরেকটা বড় সেক্টরের নাম হলো ক্যাপিটাল মার্কেট। কি মার্কেট বলেন? ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট আর শেয়ার মার্কেট কি এক নাকি ভিন্ন? কে বলতে পারবেন? ক্যাপিটাল মার্কেট আর শেয়ার মার্কেট আপনারা বলেন, আমি একটু পানি খাই, এক নাকি ভিন্ন? জি, কেউ কিছু বলেছেন? জি, বসে বসে বলেন, বসে বসে বলেন।
জুস কুলের সম্পর্ক, জাযাকাল্লাহ, অসংখ্য শুকরিয়া। ক্যাপিটাল মার্কেট মানে হলো একটা কুল। এই ক্যাপিটাল মার্কেটের মাঝে শেয়ার মার্কেট এটা কি একটা জুস, এটা একটা অংশ। তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ক্যাপিটাল মার্কেটের আর কি জুস আছে? আমাদের বাংলাদেশের জুসগুলো অনেক কম, বাকি আছে। যেমন ক্যাপিটাল মার্কেটের আরেকটা জুস হলো আপনার কমোডিটি মার্কেট, অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের পণ্যের লেনদেন হয়ে থাকে। আমাদের দেশে এখনো কমোডিটি মার্কেট শুরু হয়নি। আরেকটা আছে আপনার বন্ড, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলোর লেনদেন হয়, যদিও অনেক স্বল্প পরিসরে হয়ে থাকে। এগুলো হলো এক একটা অংশ। সো ক্যাপিটাল মার্কেট নিয়ে বাজেটের মাঝে কোনো কি করা হয়নি, আলোচনা করা হয়নি। অথচ আমরা এখানে বলছি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোথায় কি ইনভেস্ট করা হবে, কোথায় কতটুকু ইনভেস্ট করা হবে, এই বিষয়গুলো উঠে আসা এটা একটা দাবি। ইকোনমিক্যাল গ্রোথ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে হবে, এটা বাজেটের মাঝে আসবে। ডেভেলপড ইকোনমি, একটা উন্নত অর্থনীতিতে উত্তরণ কিভাবে করা যায়, এটা আসবে। আচ্ছা, বিবর্তনের দিকে লক্ষ্য করি। 1972 থেকে নিয়ে 2026, আমি সবগুলো আনিনি, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। বর্তমানে আজকে 2026-27 আমাদের যে বাজেট, এর আকার কতটুকু বলেন আপনার? এখানে কত আছে? 9,38,000 কোটি টাকা। 9 লক্ষ কত বলেন? 38,000 কোটি টাকা। 1972-এ যখন বাংলাদেশে বাজেট শুরু হয় তখন কত ছিল? এই যে তখন ছিল কত? 786 কোটি টাকা। বুঝতে পেরেছি? এটা ছিল তখনকার আমলে। ডে বাই ডে বাড়তে বাড়তে এখন এটা 9,38,000 কোটি টাকায় এসেছে। বাংলাদেশের বর্তমান বাজেটের প্রধান খাতগুলো কি কি আমি আর উল্লেখ করলাম না, এগুলো যেহেতু এতক্ষণ আলোচনা হয়েছে। আমি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে এখন আরেকটা জগতে, সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে বাজেট, বা ইসলাম বাজেটকে কিভাবে দেখে, ইসলামকে আদৌ কোনো বাজেটিং ছিল কিনা। হ্যাঁ, আমরা ধাপে ধাপে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চাই। আসেন। সো যেহেতু আমরা এখন একটা নতুন জগতে পদার্পণ করতে চাই, একটু নতুনভাবে উদ্যম নিয়ে তারপরে শুরু করি, কি বলেন? হ্যাঁ, একটুখানি আমরা দাঁড়াই, আবার একটু বসে যাই। আসেন। হ্যাঁ, আপনারা বসে যায়েন। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে বসে যান আপনারা সবাই। ইসলামের দৃষ্টিতে বাজেটের কাজ যদি আমরা একটুখানি দেখি, ইসলাম বলে একটা বাজেট মানে হচ্ছে আমানা। বাজেটের মূল কনসেপ্টটা কি বলেন? আমানা। এটা এমন না যে রাষ্ট্রের সম্পদ আমার অধিকারে আছে, অতএব আমি আমার চেলা চামুন্ডারা যেন বেশি করে খেতে পারে ওই সমস্ত খাতে কি করাই দিই, বাজেটের পরিমাণ আমি বাড়িয়ে দিই। এই কনসেপ্ট ইসলাম লালনই করে না। ইসলাম লালন করে বাজেট হলো কি বলেন, অ্যাজ এ ট্রাস্টি, আমানা। 2 নম্বর হচ্ছে এই আমানাটাকে আপনার আদলের সাথে, অর্থাৎ ন্যায়ানুগভাবে আপনাকে এটাকে প্রয়োগ করতে হবে। 3 নম্বর হচ্ছে জবাবদিহিতা। এই জবাবদিহিতা যদি না থাকে তাহলে আপনার বাজেটকে আপনি যথেচ্ছা আপনি ব্যবহার করবেন। যদি আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে, আপনাকে কোথাও জবাবদিহি করতে হবে, এটা যদি না থাকে। এরপর হচ্ছে মাসলাহা, আপনাকে দেখতে হবে জনস্বার্থই অগ্রাধিকার। জনস্বার্থে কোনটা জনগণের বেশি স্বার্থ আপনার কাছে ডিমান্ড করছে, সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। সর্বশেষ হচ্ছে ইসলামের, সেটা হলো কি বলেন, ফালাহ। ফালাহ, ফালাহ মানে কি? ইহকাল এবং পরকালের উভয়টার সমন্বয়ে যে সফলতা, সেটাকে বলা হয় হলো আপনার ফালাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে বাজেট এখানে শুধু অর্থনৈতিক একটা বিষয় না, বরং ইসলাম বাজেটকে দেখেছে একটা ইবাদত এবং একটা নৈতিক দায়িত্ব হিসেবে। কি হিসেবে দেখেছে বলেন? একটা ইবাদত এবং একটা নৈতিক দায়িত্ব হিসেবে। এবার আসেন, ইসলামী বাজেটের মৌলিকভাবে 6টা ভিত্তি আছে। কয়টা ভিত্তি বলেন? 6টা। কি কি একটু বলে ফেলেন সবাই? আমানা, আদল, শুরা, জবাবদিহিতা, মাকাসিদ এবং জনকল্যাণ। সম্পদ আল্লাহর আমানত। আমানতের মাঝে সবার প্রথম আপনাকে এটা মাথায় রাখতে হবে, সম্পদ আল্লাহর একটা বড় আমানত। আদল, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বন্টন নিশ্চিত করা, কোনো ধরনের অন্যায় বন্টন যেন না ঘটে। শুরা, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গৃহীত করতে হবে। হ্যাঁ, সেখানে এককভাবে আমরা সরকার দল এককভাবে আমরা একটা ফয়সালা দিয়ে দিলাম, সবাইকে সে ফয়সালা মেনে নিতে হবে, এবং এমন মানুষের কাছ থেকে আমি ফয়সালা নিচ্ছি যে আসলে কিছুই বুঝে না, এমন না, বরং যারা বুঝে, যারা আপনার এই বিষয়ে পারদর্শী আছে, তাদের কাছ থেকে আপনার পরামর্শ গ্রহণ করা। জবাবদিহিতা, প্রতিটি ব্যয়ের হিসাব আমাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ইসলাম আমাকে অ্যাকাউন্টেবিলিটি শেখায়। মাকাসিদ, মাকাসিদ কি জিনিস? শরীয়তের মাকাসিদ আছে, যেটাকে মাকাসিদুশ শারিয়া বলে। আপনারা শুনেছেন না বলেন? মাকাসিদুশ শারিয়া।
মাকাসিদুশ শারিয়ার সাথে যাচ্ছে কিনা সেটাকে আপনাকে ফাইনাল করতে হবে। সর্বশেষ যেটা মাসলাহা বা জনকল্যাণ, উম্মার সার্বিক মঙ্গলকে কামনা করে তারপরে বাজেট নির্ণয় করতে হবে। ইসলামী রাষ্ট্রীয় বাজেট রাজস্ব যে রেভিনিউ হবে, আমরা বর্তমান সময়ে যারা রাজস্ব রেভিনিউ আছে সেখানে আমরা খাত দেখিয়েছিলাম না, ট্যাক্স দেখিয়েছিলাম, নন ট্যাক্স দেখিয়েছিলাম রেভিনিউ, এরপরে কি দেখিয়েছিলাম, ঋণ দেখিয়েছিলাম, আর কি দেখিয়েছিলাম বলেন তো সর্বশেষ, অনুদান। হ্যাঁ, অনুদান দেখিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে ইসলামী রাষ্ট্রের রাজস্বের প্রধান উৎসসমূহ কি হবে, রেভিনিউটা কোত্থেকে সে আর্ন করবে, এর এক নম্বর হচ্ছে জাকাত। এক নম্বর কি বলেন, জাকাত থেকে। দুই নম্বর হচ্ছে ঔষধ। ঔষধ কি, ঔষধ হলো কৃষি উৎপাদনের জাকাত, যেখানে আপনার সেচবিহীন যদি হয়, আপনাকে কোনো সেচ করতে হচ্ছে না, পানি দিতে হচ্ছে না, অটোমেটিক আল্লাহর দেওয়া পানি দিয়ে হচ্ছে, সেখানে আপনাকে 10% দিতে হবে। আর যদি সম্পূর্ণরূপে আপনি সেচকৃত হয় তাহলে 5% দিতে হবে। আর এই দুইয়ের মাঝামাঝি যদি হয় তাহলে আপনাকে 7.25% দিতে হবে। বুঝতে পারছেন, যা উৎপাদিত হবে সেখান থেকে। তিন নম্বর খারাজ। খারাজ কি, বিজিত কৃষি জমির উপর ধার্যকৃত একটা ভূমি রাজস্ব, একটা ভূমি কর। হ্যাঁ, যেটা আমরা ইসলামের এখন ইসলামের রাজস্ব, ইসলামের আওতাধীন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অন্য কেউ কাফের কুফার এটাকে ব্যবহার করছে, তো সেটার উপরে সরকারের একটা রাজস্ব থাকে। জিজিয়া, অমুসলিম নাগরিকদের নিরাপত্তা কর, অর্থাৎ সে হতে পারে যে কোনো ধরনের অমুসলিম, আমাদের দেশে আমন নিয়ে এসেছে, ইতিমান নিয়ে এসেছে, সো আমি যে তাকে নিরাপত্তা দিচ্ছি, আমার প্রশাসনিক খরচ আছে না, বলেন, প্রশাসনিক খরচ আছে, নানান ধরনের খরচ আছে। সো এটার জন্য আমি তার কাছ থেকে একটা জিজিয়া নিব, নিরাপত্তা কর নিব। ফাইন, যুদ্ধ ছাড়া অর্জিত সম্পদ, এটাও রাষ্ট্রের রাষ্ট্রীয় রাজস্বের একটা বড় রেভিনিউর উৎস। খুমুস, গনিমতের 1/5 রাষ্ট্রীয় তহবিলে যাবে। রসুল, দেখেন শব্দ কিন্তু দুইটা, একটা হলো রসল আর একটা হলো আশুর, মানে এটা এটা আমার বাংলায় একটু ভুল হয়েছে, বাংলায় উসুরি বলে, বাকি আরবিতে হয় আশুর, আইন শিন ওয়াও রা, আশুর। বুঝতে পেরেছেন, আশুর কাকে বলে বা রসুল কাকে বলে, বৈদেশিক বাণিজ্যের উপর শুল্ক আরোপ করা। বৈদেশিক যে বাণিজ্যগুলো হতো সরকার, সেগুলোর উপর ইসলামী সরকার বিভিন্ন ধরনের আপনার শুল্ক আরোপ করবে। ইসলামের এই যে আমরা 5-6টা খাত দেখতে, 7টা খাত দেখতে পেলাম, এই 7টা খাতের থেকে আয় করার জন্য একটা মূল নীতি আছে, একটা লিগ্যাল ম্যাক্সিম আছে, কায়দায়ে কুল্লিয়া আছে। সেই লিগ্যাল ম্যাক্সিমটা কি, মূলনীতি হচ্ছে সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করবে, প্রয়োজন অনুযায়ী সেটাকে বন্টন করবে, অপ্রয়োজনীয় কোনো বন্টন সে করবে না। রাজস্ব বন্টনের ইসলামী প্রবাহ লক্ষ্য করেন। 1 নম্বর, রাজস্ব সংগ্রহ করবে, এরপরে হচ্ছে সেটা করবে যাকাত, ওসর, খারাজ ইত্যাদি থেকে। প্রয়োজন নিরূপণ করবে, সমাজের প্রকৃত চাহিদা যাচাই করবে। এরপরে হচ্ছে অগ্রাধিকার বরাদ্দ দিবে, অর্থাৎ প্রায়োরিটি বেসড আপনাকে সে অ্যালোকেট করবে, জরুরিয়াতকে আগে দিবে, জনকল্যাণকে নিশ্চিত করবে, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতাকে নিশ্চিত করবে। মূলনীতি হচ্ছে হাদিসের মাঝে যেটা আসছে, কি আসছে বলেন তো, তু খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এই ধনীদের কাছ থেকে সংগৃহীত হবে আর প্রাপ্যদের মাঝে সেটাকে বণ্টিত হবে। কিন্তু আমরা যদি বর্তমান সময়ে ট্যাক্সের মৌলিকভাবে যে দুইটা ভাগ করেছি, কি কি, একটা ডিরেক্ট ট্যাক্স আর একটা কি ইনডিরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে প্রত্যক্ষ কর বেশি নাকি পরোক্ষ কর বেশি? পরোক্ষ। আরে পরোক্ষ সবটার সাথে কারা জড়িত? প্রত্যেকটা সাধারণ মানুষ জড়িত। বুঝতে পেরেছেন? কিন্তু ইসলামের নীতি ছিল যে না, যেমন জাকাত কার কাছ থেকে নেবে, আমার কাছ থেকে নেবে না, যে জাকাত প্রদানের এলিজিবল, যার মাঝে এলিজিবিলিটি এসেছে তার কাছ থেকে নেবে, ধনীর কাছ থেকে নিচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার খুমুস কার কাছ থেকে নিচ্ছে, যার ফসল উৎপাদন হয়নি তার কাছ থেকে নিবে, তার কাছ থেকে নিবে না। ওষুধ কার কাছ থেকে নিচ্ছে, যার ফসল উৎপাদিত হয়েছে তার কাছ থেকে নিচ্ছে। আমি কোনো খনি পাই নাই, আমার কাছ থেকে সরকার বলবে তুমি কিছু দাও না। কিন্তু বর্তমানে যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আমি একটা রুটি কিনলো আমাকে এটার ভ্যাট আদায় করতে হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন মাকাসিদুশ শারিয়া। মাকাসিদুশ শারিয়ার মৌলিকভাবে 5টা স্তর আছে। কয়টা স্তর বলেন? 5টা। কি কি বলে ফেলেন সবাই? হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নসল এবং হিফজুল মাল। হিফজুল মাল, তার ধর্ম বিশ্বাসের সুরক্ষা, মানুষের জীবনের রক্ষা, বিবেক ও জ্ঞানের সুরক্ষা, বংশ প্রজন্মের সুরক্ষা, সম্পত্তি ও অর্থের সুরক্ষা। বাজেটের প্রতিটি বরাদ্দ এই 5 উদ্দেশ্য রক্ষায় নিবেদিত হওয়া চাই। কথা বুঝতে পারছেন?
বাজেটের এই বরাদ্দ যদি আপনার এই 5টার খাতের কোনোটাকে নিশ্চিত না করে, তাহলে বুঝতে হবে আপনার এই বাজেটটা মানুষের জন্য জুলুম হয়েছে। এটা কি হয় না? আদল হয় না। ইসলামের এবার বাজেটের ক্ষেত্রে আমরা লেয়ারিং করব। কি করব বলেন? লেয়ারিং করব। লেয়ারিং মানে কি? স্তর করব। 1 নম্বর স্তরে আছে জরুরিয়াত, 2 নম্বর স্তরে আছে কি বলেন? হাজিয়াত, 3 নম্বর স্তরে আছে কি বলেন? তাহসিনিয়াত। ফর এক্সাম্পল, জরুরিয়াতে কি ঢুকবে? যেমন খাদ্য, নিরাপত্তা, মৌলিক স্বাস্থ্য ও শিক্ষা, সবার আগে এটার জন্য আমাকে বরাদ্দ নিশ্চিত করতে হবে। বুঝতে পেরেছেন? ফ্যাসিস্টের আমলে আপনারা দেখবেন যে পদ্মা সেতুর জন্য এত এত বাজেট দাও, এত এত অ্যালোকেট করো, হ্যাঁ, এরপর অমুক জায়গা থেকে তমুক জায়গা পর্যন্ত মানুষ খেতে পারছে না। আপনি এমন একটা ফ্লাইওভার করেছেন, ফ্লাইওভার পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি বলতেছেন যে আমার ফ্লাইওভারের ডিজাইন কি ছিল? বলে না কেন? ফ্লাইওভারের ডিজাইন ভুল ছিল। 1000 কোটি টাকা নষ্ট করার পরে আপনি কি বলতেছেন? ফ্লাইওভারের ডিজাইন আমার ভুল ছিল। আশ্চর্য বিষয়। তাহলে এই কেন কেন এগুলো হয়? কারণ তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। কি নেই? কোনো জবাবদিহিতা নেই, কোনো জবাবদিহিতা। নাম্বার 2, হাজিয়াত, যোগাযোগ, সেবা, এই জিনিসগুলোকে সহজীকরণ করবে, প্রাতিষ্ঠানিক উন্নয়ন সে করবে। তাহসিনিয়াত, নান্দনিক এবং মনোন্নয়নমূলক বিভিন্ন খাতে সে টাকাকে ব্যয় করবে। এইটা হবে সবার শেষে। কিন্তু আমরা নানান সময় দেখতে পাই সরকার তার গদিকে ঠিক রাখার জন্য, মানুষের চোখে পট্টি পরানোর জন্য বিশাল বিশাল কিছু প্রজেক্ট করে, আর মানুষকে দেখায় যে আমি ওইটা করছি, সেটা করছি, পুরো দেশে আমি উন্নতি করে ভাসায় দিচ্ছি। এগুলো হলো কেন? তার রাজনৈতিক স্বার্থকে সিদ্ধ করার জন্য, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, রাসূলুল্লাহ, এবার আমরা একে একে বিভিন্ন আপনার যুগে আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা কেমন ছিল এটাকে দেখব, এরপর আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা কেমন ছিল? আমরা যদি রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা দেখি, দেখেন ইতিহাসের মাঝে প্রথম ওয়েলফেয়ার বেসড, মানে হলো মানুষের জন্য জনকল্যাণ ভিত্তিক রাষ্ট্রের অবকাঠামো তৈরি করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্বের মাঝে, ইতিহাসের মাঝে এটাই ছিল সর্বপ্রথম পাবলিক ফাইন্যান্সের সবচেয়ে আদর্শিক মডিউল। পাবলিক ফাইন্যান্স কারে বলে? সরকারের যে অর্থায়ন, অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেমন ছিল? যাকাত, সংগঠিত সংগ্রহ এবং বন্টনের সূচনা শুরু হয়। দ্বিতীয়ত ছিল গনিমত, যুদ্ধলব্ধ সম্পদের সুশৃঙ্খল বন্টন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। 3 নম্বর ছিল ফাই, বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ, এগুলোকে রাসূল জনকল্যাণে ব্যয় করেছেন। এমন না যারা কেবল যুদ্ধে গিয়েছে তারাই কি সম্পূর্ণটা নিয়ে ভোগ করে শেষ করে ফেলেছে। 4 নম্বর ছিল সাদাকা, রাসূল নানান সময় উদ্বুদ্ধ করেছে। সাদাকার মাঝে আপনার ওয়াকাফ ছিল, নফল দান ছিল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ছিল। আপনারা এখনো জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাসরাফ আল রাজিহি, অর্থাৎ সৌদি আরবের সবচেয়ে যে বড় ব্যাংক, মানে আপনার প্রাইভেটের মধ্যে মাসরাফ আল রাজিহিতে এখনো পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কি আছে? অ্যাকাউন্ট আছে। কিসের অ্যাকাউন্ট? ওয়াকফের অ্যাকাউন্ট আছে। বুঝতে পেরেছেন? ওই ওয়াকফের অ্যাকাউন্ট দিয়ে এখনো পর্যন্ত অসংখ্য মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। কত শত বছর আগ থেকে এখনো কি চলমান। সর্বশেষ 5, জনকল্যাণে ব্যয়, দরিদ্র, ঋণগ্রস্ত, মুসাফির এবং আসহাবে সুফা, যারা একদম হতদরিদ্র ছিল তাদের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করেছে। গোটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থাটা কেমন হবে এটা দেখিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন বাইতুল মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা রাষ্ট্রীয় কোষাগার গঠন করা হয়েছিল। যে গঠনটা হয়েছিল 4টা জিনিসের মাধ্যমে: যাকাত, খারাজ, ফাই এবং জনকল্যাণ তহবিল। প্রত্যেকটা তহবিল আবার আপনার খাত ভিন্ন ভিন্ন ছিল। যেমন যাকাতের খাতের মাঝে যারা যাকাত গ্রহণের উপযুক্ত না, সাইয়্যিদ বংশ কি ঢুকবে? ঢুকবে না। যাকাতের খাত নির্দিষ্ট, যাকাত যা আসছে এখান থেকে নির্দিষ্ট খাতের ব্যক্তিদের মাঝেই খরচ করা হবে। খারাজের তহবিল ছিল যেটা প্রশাসন এবং উন্নয়নমূলক কাজে এটাকে ব্যয় করা হতো। হ্যাঁ, ফায়ের তহবিল ছিল সর্বসাধারণের কল্যাণে ব্যয় করা হতো। এবং জনকল্যাণ তহবিল নামে যে তহবিল ছিল, এগুলো কিন্তু বাইতুল মালের এই 4টা সেগমেন্ট ছিল, ভাগ ছিল। জনকল্যাণ তহবিল থেকে দুর্যোগ, দরিদ্র, অবকাঠামো ইত্যাদিতে খরচ করা হতো। প্রাচীন তহবিল ভিত্তিক হিসাব ব্যবস্থা, যেটাকে ফান্ড অ্যাকাউন্টিং বলে, এটার মৌলিকভাবে এই ভিত্তি প্রস্তর করে গিয়েছিলেন বাইতুল মাল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চলে যাচ্ছি আমরা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়
বাজেট ব্যবস্থার স্থপতি ইসলামে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। কিভাবে করেছিলেন তিনি? তিনি স্থায়ী বাইতুল মাল করেছিলেন। স্থায়ী বাইতুল মাল, যেটাকে কেন্দ্রীয় ও প্রাদেশিক কোষাগারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এক জায়গায় না, বরং কেন্দ্রীয় তো ছিল, আবার মনে করেন কুফা, এখন কুফা আজকে বিজিত হয়েছে, তাহলে কুফা নগরীতে আলাদা করে একটা বাইতুল মালকে করা হতো। আজকে মনে করেন বসরা আজকে আমাদের বিজিত হয়েছে, বসরাতে আপনার প্রাদেশিক কোষাগার নির্মাণ করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা শব্দ খুব বেশি চর্চিত হতো, সেটা হলো দিওয়ান। কি শব্দ বলেন? দিওয়ান। দিওয়ান মানে কি? দিওয়ানের মানে ছিল যে রাষ্ট্রীয় আপনার বেতন ভাতা চালু করা। দিওয়ানের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে অসংখ্য মানুষকে আপনার ভাতা, বেতন, বিভিন্ন কাজের জন্য ভাতা দিয়ে যেতেন। আরেকটা শব্দ ছিল আত। আরবিতে আমরা আত বলি না, আতউন। এই আত, সেটা কি? নাগরিকদের নিয়মিত ভাতা প্রদান করা। প্রত্যেক নাগরিককে নিয়মিত ভাতা দেওয়া হতো। যেমনটা আপনারা শুনবেন যে এই যে ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে, ইউরোপ, আমেরিকা ইত্যাদি ইত্যাদি, সেখানে নাগরিকদেরকে একটা কি দেয় বলেন? একটা ভাতা প্রদান করা হয়। বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বাকি নাগরিকদেরকে একটা ভাতা দেওয়া হয়। সর্বজনীন সুবিধার অধিকারী। এরপরে ভূমি রাজস্ব সংস্কার, বিহিত জমিকে চাষিদের হাতে রেখে খারাজে রাষ্ট্রীয় আয়কে তিনি বৃদ্ধি করেছেন। দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে ওনার খারাজ নীতি বলা হয়। এই বিষয়ে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবুল খারাজের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন এবং দেখিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়কার সিদ্ধান্তটা তিনি কতটা সুচিন্তিতভাবে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা পরবর্তী উম্মতকে, পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য কতটা কাজে এসেছিল। তিনি তো পারতেন যা জমিন কাফেরদের থেকে বিজিত হয়েছে সবগুলো মুসলমানদের মাঝে বন্টন করে দেওয়া, পারতেন না? এই কাজটা করতে পারতেন। কিন্তু হতো কি, মুসলমানরা সেখানে কি ধরনের চাষ করলে উৎপাদন বেশি হবে এটা জানে তারা? জানে না, কারণ তারা সে অঞ্চলের বাসিন্দা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এতে করে আমার সেখান থেকে আয় কমে যাবে, রসুল কমে যাবে, বুঝতে পেরেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বিজিত হয়েছে সেটাকে কাফেরদের হাতে রেখে দিল, তাদের উপরে খারাজ আরোপ করে দিল। খারাজের মাধ্যমে প্রত্যেক বছর আপনি এবার উৎপাদন করেন না করেন, আপনার সেখান থেকে খারাজ দিতে হয়। এর মাধ্যমে ইসলামের রাজস্ব অর্থাৎ বাইতুল মাল দিন দিন আরো আপনার বৃদ্ধি হচ্ছিল, উন্নতি লাভ করতেছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরদের সম্পদের হিসাব এবং কঠোর নিরীক্ষার মাধ্যমে, অডিটিংয়ের মাধ্যমে তিনি আলটিমেট অ্যাকাউন্টেবিলিটিকে নিশ্চিত করেছিলেন, জবাবদিহিতাকে নিশ্চিত করেছিলেন। 13 হিজরি থেকে নিয়ে 23 হিজরি এই 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল সাম্রাজ্যকে অর্জন করেছিলেন। দেওয়ান ব্যবস্থা কি ছিল সেখানে? রাষ্ট্রীয় হিসাব ব্যবস্থাপনার একটা প্রবাহর নাম ছিল দেওয়ান ব্যবস্থা। সেখানে আগে কালেকশন করা হতো, রেজিস্ট্রেশন করা হতো, যা কালেক্ট করা হয়েছে সম্পদ সেটাকে রেজিস্ট্রেশন করা, নিবন্ধন করা, এরপরে সেটাকে অ্যালোকেট করা, কোথায় আমরা কি বরাদ্দ দিব, অ্যালোকেট করা। এই দেওয়ান ব্যবস্থা থেকে পরবর্তীতে আসলে এই বাজেট ব্যবস্থার একটা রূপ চলে আসে। এরপরে ডিস্ট্রিবিউশন, বন্টন করা, সর্বশেষ হলো অডিটিং করা, নিরীক্ষা করা। যদিও এই শব্দগুলো তখনকার সময় ছিল না, বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে এই কাজগুলোই বোঝা যায়। আধুনিক প্রতিরূপে যদি আমরা দেওয়ানটাকে বর্তমানে ভাগ করি তাহলে দেখেন, একটার নাম ছিল দিওয়ানুল খারাজ। কি নাম ছিল বলেন? দিওয়ানুল খারাজ। এটাকে বর্তমানে আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলতে পারি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় আমরা বলতে পারি। 2 নম্বর ছিল বাইতুল মাল, যেটাকে বর্তমানে আমরা রাষ্ট্রীয় ট্রেজারি বলতে পারি, ট্রেজারি, গভর্নমেন্ট ট্রেজারি। সর্বশেষ ছিল দিওয়ানুল আতা, যেটাকে আমরা বাজেট ডিভিশন বলতে পারি, অর্থাৎ বেতন ভাতার কাঠামো বলতে পারি। ঠিক এইভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দেওয়ানটাকে সাজিয়েছিলেন। আপনাদের যাদের সুযোগ হয় কিতাবুল খারাজ থেকে আরেকটু বড় করে পড়ে নেবেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটা আপনাদের সবার কাছে মোটামুটি ভাবে জানা, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা আসর নম্বর এততে এসেছে, যে এটা হলো ওনার আলটিমেট অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার একটা বহির প্রকাশ। তিনি বলছেন যে ফোরাত নদীর তীরে যদি একটা উটও মারা যায়, একটা বকরিও মারা যায়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে কি করতে হবে বলেন? জবাবদিহি করতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনকল্যাণকে প্রায়োরিটি দিয়েছেন, রাষ্ট্রের অর্থকে প্রায়োরিটি দিয়েছেন, ইনসাফকে প্রতিষ্ঠা করেছিলেন। এককভাবে তিনি খান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমরা আরেকটু টান দিয়ে সামনে চলে এসেছি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কল্যাণমূলক বাজেটের একটা মডেল দাঁড় করিয়েছিলেন। তিনি কি করেছিলেন?
রাজ দরবারের ব্যয়কে সংকোচন করেছেন। যারা রাজ দরবারে থাকতেন এরা হিউজ পরিমাণ ব্যয় করত, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ তাদের ব্যয়কে কি করে ফেলেছে বলেন, সংকোচন করে দিয়েছে। ইনসাফকে প্রতিষ্ঠা করেছে, জুলুমকে তিনি, যেমন তখনকার আমলে কিছু কিছু কর শুরু হয়েছিল, যেই করগুলো জুলুম ছিল সেগুলোকে তিনি বাতিল করে দিয়েছেন। সম্পদের পুনঃবন্টনকে নিশ্চিত করেছেন, অবৈধ সম্পদ বাইতুল মালে ফেরত নিয়ে এসেছেন। দারিদ্র বিমোচন, যেটাকে বর্তমান সময়ে পভার্টি অ্যালিভিয়েশন বলা হয়, এই দারিদ্র বিমোচনের জন্য তিনি ভাতা, ঋণ মুক্তি, বিবাহ সহায়তা ইত্যাদি জিনিসকে চালু করেছিলেন। যাকাত গ্রহীতার অভাব, এই কাজগুলো করার ফলে, এই চারটা কাজের ফলে ওমর ইবনে আব্দুল আজিজের সময় কি ফায়দা হয়েছে দেখেন। উনি 99 থেকে 101 এই 2 বছরে ওনার শাসন আমলের ফলাফল দাঁড়াইছে এমন যে ঐতিহাসিকরা বর্ণনা করেন, এটা আপনার তবাকাত ইবনে সাদ থেকে শুরু করে অনেক বর্ণনার মাঝে আপনি পাবেন যে কর্মকর্তারা, অর্থাৎ যারা যাকাতের কাজে নিয়োজিত থাকতো, উম্মাল, তারা যাকাত গ্রহণ করার মতো মানুষকে আর খুঁজে পাইতো না। এমন হইতো যে উম্মালরা রাস্তায় রাস্তায় আপনার এলান করতে থাকতো যে কে আছো যাকাত গ্রহণ করবা, কে আছো যাকাত গ্রহণ করবা। যাকাত গ্রহণ করার মতো কোনো এলিজিবল পার্সন আর পাওয়া যায় না। কয় বছরের ফলাফল? মাত্র 2 বছরের ফলাফল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এবং কিতাবুল খারাজ, ইমাম আবু ইউসুফের কিতাবুল খারাজ আমাদের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কেন? কারণ এই কিতাবুল খারাজে তিনি লিখেছিলেন খলিফা হারুন রশিদের সময়, খলিফা হারুন রশিদের বিশেষ অনুরোধ ক্রমে। তো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবুল খারাজের মাঝেই করে ন্যায় বিচার সাব্যস্ত করতে হবে এই তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। করে ন্যায় বিচার সাব্যস্ত করা, কর হার হবে ন্যায্য, সহনশীল, করদাতার সঙ্গে আচরণ সদাচার করতে হবে, এটা বাধ্যতামূলক, তিনি এটাকে নিশ্চিত করেছেন। 2 নম্বর, জুলুমকে নিষিদ্ধ করেছেন, অর্থাৎ জোর জবরদস্তি বা নিপীড়নমূলক আদায় করাকে সম্পূর্ণ হারাম বলেছেন। সামর্থ্য ভিত্তিক করকে আরোপ করতে হবে, যেটা আমাদের সময় কি করা হয় না, রেয়াত করা হয় না। রাষ্ট্রীয় জবাবদিহিতাকে তিনি এখানে নিয়ে এসেছেন। তিনি দেখিয়েছেন একজন শাসক সে জনগণের সম্পদের রক্ষক, সে ভক্ষক না। বুঝতে পেরেছেন? কিতাবুল খারাজের 18 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা যদি পড়া শুরু করেন, এটা তিউনিসিয়ার একটা নুসখা আছে, ওই নুসখা থেকে আমি এই হাওয়াটা নিয়েছি। এরপরে চিন্তা দর্শনের দিক থেকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা রাষ্ট্রীয় একটা অর্থ দর্শন আছে, যেখানে তিনি দেখিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার শাসকের সম্পত্তি নয়, বরং এটা জনগণের আমানত। কথা একটাই, বাকি এটাকে এক একজন এক এক রকম করে ইস্টাবলিশ করেছেন। যেমন তিনি স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, ইনসাফ, আদল, জনকল্যাণ, ওয়েলফেয়ার, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এই 4টা জিনিসকে তিনি নিশ্চিত করেছেন। উনি মূলত ওনার একটা কিতাব আছে আস-সিয়াসাতুশ শারঈয়্যা, আস-সিয়াসা আশ-শারঈয়্যা, এই কিতাবের 44 নম্বর পৃষ্ঠাতে উনি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে আমরা আরেকটু টান দিয়ে সামনে চলে আসি ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা। যেমন দেখেন ইমামে আবু ইউসুফ ছিল মূলত 182 হিজরিতে। এরপরে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার কাছে এসেছি। এরপরে আমরা চলে যাচ্ছি ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা, উনার 1940 তো না, ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা কত শতাব্দীর মানুষ? 900 নাকি এরও পরে? 9ম শতাব্দী, আচ্ছা কাছাকাছি সময় হবে আর কি। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা কি নীতি দেখিয়েছেন দেখেন। বর্তমান ইকোনমিতে আমি আজ গত 2 সপ্তাহ যাবত মনে হয় আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে এটা পড়াচ্ছিলাম। সেটা হলো আপনার বিভিন্ন লাফার আছে। লাফার মানে কি? যেমন কার্ভ লাফার আছে, ইত্যাদি ইত্যাদি লাফার আছে। অর্থনীতিতে বিভিন্ন জিনিসকে ব্যক্ত করার জন্য, ডেমনস্ট্রেট করার জন্য আপনার বিভিন্ন ধরনের সূচক ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? সূচক ব্যবহার করা হয়। সো মার্কিন একজন অর্থনীতিবিদ ছিলেন যার নাম ছিল আর্থার লাফার, যার জন্ম ছিল 1940-এ। সে একটা নীতিকে আরোপ করে, সেটা হলো তার নামে, আর্থার লাফারের নীতির নামেই ওই নীতিটা হয়ে যায় মূলত লাফার নীতি নামে বর্তমানে। সেটা নীতিটার মূল বিষয়টা কি ছিল? সে একটা কার্ভ আউট করে দেখিয়েছে যে যদি একটা রাষ্ট্র কম হার আরোপ করে, আপনার কম কর আরোপ করে, করের পরিমাণ যদি কি করে, সে কমিয়ে দেয়, করের পরিমাণ যদি কমিয়ে দেয়, তখন ব্যবসায়ীরা পণ্যকে উৎপাদনে তারা কি উৎসাহিত হবে নাকি আর উৎসাহিত কম হবে? অনুৎসাহিত হবে। কি হবে বলেন তো? উৎসাহিত হবে খুব স্বাভাবিকভাবে, কারণ তারা চিন্তা করবে আমরা যাই উৎপাদন করে আমাদের কর কি দিতে হবে? অনেক কম দিতে হবে। উৎপাদনে তখন আপনার একটা উদ্যমতা বৃদ্ধি পাবে। তাহলে উদ্যমতা যদি বৃদ্ধি পায়, উৎপাদন যদি বেশি হয়,
আমি যদি কম করেও কর দেই তাহলে আমার এই রাজস্ব বাড়বে নাকি কমবে? মোট রাজস্ব আরো বেড়ে যাবে না? কারণ আমার উৎপাদন তো কি হয়েছে, অনেক বেশি হয়েছে। ইন দ্য আদার হ্যান্ড, তিনি দেখিয়েছেন যদি আমরা উচ্চ কর হার আরোপ করি কি হবে? অতিরিক্ত কর হলে মানুষ উৎপাদনে কি হয়ে যাবে বলেন? ডিসকারেজড হয়ে যাবে, অনুৎসাহিত হয়ে যাবে, তারা উৎপাদন করতে চাইবে না। যত বেশি উৎপাদনে হ্রাস ঘটবে, রাজস্ব তত বেশি বাড়বে আমার, নাকি রাজস্ব আমার তত বেশি কমে যাবে। লাফার এই নীতিটা দেখিয়েছে, অথচ লাফারের আগে মূলত ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা, তারা অনেক আগে মুকাদ্দামে ইবনে খালদুনের 1 নম্বর খণ্ডের আপনার 3 নম্বর অধ্যায়ে এই তত্ত্ব নিয়ে বিস্তৃত আলোচনা করেছে যে উৎপাদনের কর যত আমি কমাই দিব, উৎপাদন তত বেড়ে যাবে, আমার মোট রাজস্ব তত বেশি বৃদ্ধি হবে। কিন্তু আমি যদি কর হারকে বেশি বাড়াই দিই, আমার উৎপাদন হ্রাস পাবে, তখন আমার মোট রাজস্ব কি হয়ে যাবে? অটোমেটিকলি আমার কমে যাবে। এটা ছিল ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলার কর নীতির ক্ষেত্রে একটা মৌলিকভাবে ওনার চিন্তা, একটা দর্শন। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি যে মানদণ্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি প্রচলিত বনাম ইসলামী বাজেটের, সো আয়ের দৃষ্টিকোণ থেকে প্রচলিত বাজেটে কর এবং সুদ ভিত্তিক ঋণ, করের মাঝে ইনডিরেক্ট এবং ডিরেক্ট কর, আমরা পুরো আলোচনা সামারি করছি। হ্যাঁ, এতক্ষণ যারা আল্লাহর নাম নিয়ে ঘুমাই গেছিলেন আবার তারা আল্লাহর নাম নিয়ে জেগে যান। হ্যাঁ, আমরা এখন একদম সামারিতে চলে এসেছি। সো আয়ের উৎস, বর্তমান সময়ে বর্তমান বাজেটের আয়ের উৎস কি বলেন? কর। করের মাঝে ইনডিরেক্ট এবং ডিরেক্ট কর আছে। এরপরে কি ছিল? আরো ঋণ, আর ছিল কি? অনুদান। ইসলামী বাজেটের ক্ষেত্রে আয়ের উৎস হলো যাকাত। কি কি বলেন? যাকাত, খারাজ, ওসর, ফাই, ওসুর, এই কয়েকটা বিষয়, যেগুলো প্রত্যেকটাই কি ইন্টারেস্ট বেসড নাকি ইন্টারেস্ট মুক্ত, ইন্টারেস্ট ফ্রি? ইন্টারেস্ট ফ্রি। দেখেন, এটা আমাদের ওই যে আগে ওস্তাদ আলোচনা করেছেন যে আপনি আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করে অর্থনীতিকে ইস্টাবলিশ করে কিভাবে সে অর্থনীতির মাঝে আপনি বারাকা খুঁজতে পারেন? বারাকা পাবেন, আপনি বরকত পাবেন? বরকত পাওয়ার তো কোনো কি নেই, সুযোগই নেই। কারণ আপনি যেখান থেকে বরকতের আশা করছেন সে জায়গাটাই তো কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিরোধিতার সামিল। 2 নম্বর, ব্যয়ের লক্ষ্য প্রচলিত বাজেটে প্রবৃদ্ধি ও রাজনৈতিক অগ্রাধিকার, যেটা আমি মাত্র আলোচনা করে এসেছি। সে দেখে না জনকল্যাণ কি, সে দেখে না যে ওয়েলফেয়ার কোথায় আছে, সে দেখে কি কোনটা করলে আমার রাজনীতি, আমার চেয়ার আরো কি হবে? দিন দিন আরো মজবুত হবে। বুঝতে পারছেন? ফ্যাসিস্টের আমলের দিকে আপনার তাকান্তারে দেখবেন যে সে সবচেয়ে বেশি বা আপনার বরাদ্দটা বাড়িয়ে দিয়েছিল কোন খাতে জানেন? যত আপনার প্রশাসন আছে না, প্রশাসনের আপনার বেতনের খাতে। কেন? প্রশাসন খুশি তো আমি কি, আমার আর কে দৌড়ায়, এই জন্য সব প্রশাসনকে সবসময় সে কি রেখেছিল? খুশি রাখার চেষ্টা করেছিল। এটা কি ওয়েলফেয়ার? এটা কি ওয়েলফেয়ার হয়েছে? জনকল্যাণের জন্য করেছে না, সে একটা তার উদ্দেশ্যকে হাসিল করার জন্য করেছিল। ইন দ্য আদার হ্যান্ড, ইসলামিক বাজেটের মাঝে ব্যয়ের লক্ষ্য হচ্ছে মাকাসিদ ভিত্তিক জনকল্যাণ এবং ফালাহ। কি বলেন? মাকাসিদ ভিত্তিক জনকল্যাণ এবং কি বলেন? ফালাহ। 3 নম্বর, নৈতিক ভিত্তি। আমরা যদি ইথিক্যাল কোনো বেজের দিকে লক্ষ্য করি, প্রচলিত বাজেট ধর্মনিরপেক্ষ, আইনি বাধ্যবাধকতা। হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে সে যেখানে তার যেটা করা দরকার সেখানে সে সেটাই করতেছে। ধর্মনিরপেক্ষতা থাকলে সেখানে নৈতিকতা থাকতে পারে, এরকম কোন নজির নাই। ইসলামের ক্ষেত্রে আমানা এবং ইবাদত, ইসলাম এটাকে দ্বৈত দায় হিসেবে দেখিয়েছে, একটা ডাবল রেসপন্সিবিলিটি। একদিকে এটা ইবাদত, আরেকদিকে এটাকে দেখিয়েছে ইসলাম আমানা হিসেবে। আমানার মানে হচ্ছে আপনার কাছে যেভাবে রাখা হয়েছে এজ ইট ইজ, সেটাকে আপনি সেভাবে আরেকজনের কাছে হস্তান্তর করে দিবেন। জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, ইসলাম প্রচলিত বাজেটের মাঝে কেবলমাত্র সংসদ ও নিরীক্ষা। সংসদের মাঝে যেমন দেখছেন না আপনারা, যখন দলীয় পর্যায়ে সবাই এক কথা বলে, তখন যারা দলীয়ভাবে যারা এখন আপনার ক্ষমতায় আসতে পারে না, তারা কি করে? ওয়াক আউট করে। ওয়াক আউট মানে কি? সংসদ তুই হাইটটা চলে যায়। তো ওয়াক আউট করলে ওরা কে বসে থাকে? বাকিরাকে বসে থাকে? তারা তো তাদের কি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, সিদ্ধান্ত তারা নিয়ে নেয়। সংসদের মাঝে কেবলমাত্র জবাবদিহিতার বাইরে কোনো কি নেই, জবাবদিহিতার কোনো বিষয় নেই। কখনো আপনি গিয়ে কোনো একজন মন্ত্রীকে জিজ্ঞাসা করতে পারবেন যে আপনি এটা কেন করেছেন? আপনার অধিকার আছে? অধিকার নেই। তাহলে সে আপনার কাছে জবাবদিহির তার কোনো বিষয় নেই। এখন তার কাছে যেটা অন্যায়, এটা সবাই বুঝতেছে অন্যায়, যে বলতেছে সেও বুঝতেছে অন্যায়, কিন্তু অন্যায়কে যখন রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তারা সবাই যখন আপনার টেবিল চাপড়ায় বলে এটাই কি ঠিক,
তখন কারটা ঠিক হয়ে যায়? অন্যায় কি হয়ে যায় বলেন? অন্যায় তখন ঠিক হয়ে যায়। দিস ইজ নট অ্যাকাউন্টেবিলিটি। এটাকে জবাবদিহিতা বলা হয় না, এটাকে জবাবদিহিতা বলা হয়। ইসলামী বাজেটের মাঝে জবাবদিহির মৌলিকভাবে 3টা স্তরকে দাঁড় করিয়েছে। এক, আপনার সর্বপ্রথম অ্যাকাউন্টেবিলিটি আপনি মনে করবেন কাকে? আল্লাহ তাআলাকে। আপনি যা করেন না কেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। 2 নম্বর জনগণ। 3 নম্বর হচ্ছে আপনার নিরীক্ষা থাকবে, অডিটিং থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার গভর্নেন্সকে সম্পূর্ণরূপে ফলো করে তারপরে দেন অডিট করা হবে। এক্সটার্নাল অডিট, ইন্টারনাল অডিট, বহিরাগত অডিট, বহিরাগত নিরীক্ষণ, ভেতরগত নিরীক্ষণ ইত্যাদির মাধ্যমে জবাবদিহিতাকে নিশ্চিত করা হয়। সর্বশেষ পুনর্বন্টন ও ন্যায়। পুনর্বন্টন মানে যা আমার রাজস্ব হয়েছে, জিডিপিতে আমার যা এসেছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টে, জিএনপিতে আমার যা এসেছে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্টে, এই সব কিছুকে একত্রিত করে এই সম্পদকে আমি এখন আবার পুনর্বন্টন করব না। এই পুনর্বন্টনের ক্ষেত্রে নীতি নির্ভর এবং ঐচ্ছিক হয়ে থাকে আমাদের বর্তমান সময়, যেমনি ইচ্ছা সেমনি করে। কিন্তু ইসলামের ক্ষেত্রে একটা কাঠামোগত এবং বাধ্যতামূলক পদ্ধতি আছে। যেমন জাকাতের টাকা আপনি চাইলে অন্য কাউকে দিতে পারবেন? জাকাত গ্রহণের উপযুক্ত না এমন কাউকে দিতে পারবেন? পারবেন না। ওই যে ইসলামের ক্ষেত্রে আমরা এই যে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, যেমন এই যে কয়েকটা আমরা খাত দেখিয়েছিলাম, জাকাত এবং তহবিল, এটা নিশ্চিত এখানে এটার মধ্যে কি হবে না, কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। কিন্তু আমাদের বর্তমান সময়ে এটা সম্পূর্ণরূপে ঐচ্ছিক, সে যেভাবে চায় সেভাবে করতে পারে। এখন আমাদের কাছে সবচেয়ে শেষ চূড়ান্ত বার্তাটা কি? ইসলামী বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং এটা কি বলেন? বরং সবাই তো এটা কি, বরং এটা আমানা, ইনসাফ, জবাবদিহিতা ও জনকল্যাণ প্রতিষ্ঠার রাষ্ট্রীয় অঙ্গীকারের নামই হলো মূলত ইসলামের বাজেট। এটার একটা মূলনীতি আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝে বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন ধনীদের মাঝে একীভূত হয়ে না যায়। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা বাজেট কাকে বলে এবং ইসলামী বাজেটের রূপরেখা কি এবং বাজেটের ইতিহাসটা কি, উপমহাদেশ এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের সময় অনেক হয়ে গিয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা 1-2 মিনিট কোনো প্রশ্ন নিব, অন্যথায় আমরা ইনশাল্লাহ নামাজে চলে যাব। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, তা নাহলে আমরা